এই শোনো, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। এই চ্যানেলের নিত্য নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। থমথমে মুখ নিয়ে আদিতার দিকে তাকিয়ে আছে তার মা। নিরাশ চাহনি তার। মেয়েটা এমন আহত হয়ে বাড়িতে ফিরবেন এটা তিনি আশা করেননি। বাহিরে ফজরের আজান দিচ্ছে। আদিতা নিরাশ ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে বলল, কতক্ষণ এভাবে বসে থাকবো মা? এবার তো রুমে যেতে দাও, শীত লাগছে তো। আদিতার মা গালে হাত দিয়ে বললেন, মা বলল, পায়ের এমন অবস্থা কেমনে করলি আদু? আরে মা, এত ভাবছো কেন? কিছুদিন সময় দাও, ঠিক হয়ে যাবে। হালকা একটু হাঁটতে পারলেই না হয় ডেকে পাঠিও তোমার সেই ইঞ্জিনিয়ার ছেলেকে। আদিতার মা থমথমে কণ্ঠেই বললেন, আর কি করার, আয় রুমে চল। আদিতা উঠে দাঁড়ালো। মায়ের হাত ধরে খুব সাবধানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে গেল রুমে। যাওয়ার পথে জিজ্ঞাসা করলো, রাফিন কি রুমে ঘুমোচ্ছে মা? হুম, আর বাবা? সেও ঘুমোচ্ছে, আজ খুব রাত করে বাড়ি ফিরেছিল। ওহ আচ্ছা। কিছু খাবি, বানিয়ে দিব? না, এখন ঘুমাবো। আদিতার মাও আর কিছু বললেন না। মেয়েকে রুমে বসিয়ে দিয়ে তিনি ছুটে গেলেন আদিতার কক্ষে। নামাজ আদায় করে স্বামী আর ছেলেকেও ডাকতে হবে। আদিতা ওয়াশরুমে ঢুকে হালকা একটু ফ্রেশ হয়ে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়ল। প্রচণ্ড শীত করছে, পায়ের ব্যথাটাও বড্ড পীড়া দিচ্ছে আবার। আদিতা চোখ বন্ধ করে মনে করলো ফারিসের বলে যাওয়া শেষ কথাটা। আপনার চোখে আমি যা দেখি তা যদি সত্যি হয় তবে আমাদের রোজ সাক্ষাৎ হবে। আদিতা চোখ খুলল। কথাটা যেন পুরো তার হৃদয়ে গেঁথে গিয়েছে। আদিতার চোখে কি দেখলো ফারিস? আদিতা কোথাও গিয়ে মনে হয় সে ফারিসকে পছন্দ করে, তার উপস্থিতি তাকে আনন্দ দেয়, ভিতর থেকে ভালো লাগার সৃষ্টি করায়। তবে কি আদিতা প্রেমে পড়েছে ফারিসে? হবে হয়তো, না হলে এত ভালো লাগছে কেন এখন? ইস! আদিতা মিনমিন করে হেসে উঠল। এই হাসির লজ্জায় লাল হয়ে নীল হয়ে যাচ্ছে। আদিতা কম্বল নিয়ে মুখ ঢাকলো। হঠাৎ তার মনে হলো কেউ বুঝি তার কানের পাশে মুখ নিয়ে বলল, আপনার লজ্জামাখা মুখশ্রী বড্ড সুন্দর ডাক্তার ম্যাডাম। আদিতা চমকে উঠল। দ্রুত মুখ থেকে কম্বল সরিয়ে আশপাশ চাইল। অদ্ভুত ব্যাপার, আশপাশে কেউ নেই। আদিতা দারুণভাবে চমকালো। সে কি হ্যালুসিনেশন করলো? কণ্ঠটা ফারিসের মতো লাগলো। আর ডাক্তার ম্যাডাম, সেও তো ফারিসকে ডাকে। আদিতার নিজের মাথা চেপে ধরলো। কি এক অদ্ভুত কাণ্ড। মনে মনে বলল, আদ্রিতা, তুই তো গেছিস ফারিস নামের যুবকের প্রেমেতে। তুই চরমভাবে ফেঁসে গেছিস। প্রেমারোগে ধরেছে তোকে। হাই হাই। আদিতা চোখ বন্ধ করলো। কম্বলটা শক্ত করে চেপে ধরে ডান দিকে ঘুরে আরাম করে ঘুমানোর চেষ্টা করলো। বেলা দুপুর 12টা। ফারিস বসে আছে পুলিশ স্টেশনের ভিতরে, একজন পুলিশ অফিসার সামনে। চোখ মুখ যথেষ্ট স্বাভাবিক। পুলিশ অফিসারের নাম ফারুক উদ্দিন, বয়স 50-51 হবে। ফারিস বেশ আয়েশি ভঙ্গিতে বসা, দৃষ্টি তার ফারুক উদ্দিনের চোখের দিকে। ফারিসের পাশে আদিত দাঁড়ানো, তাকে বসার জন্য বললেও সে বসেনি। ভিতর থেকে বেশ ঘাবড়ে আছেন, তবে প্রকাশে বোঝা যাচ্ছে না। ফারুক উদ্দিন এবার আদিবের দিকে তাকিয়ে ফারিসকে প্রশ্ন করলো। 2 দিন যাবৎ কোথায় ছিলেন? ফারিসের তড়িঘড়ি উত্তর। কক্সবাজার। কেন, আপনিও যাবেন নাকি? ফারুক উদ্দিন চোখ মুখ কুঁচকে ফেললেন ফারিসের পাল্টা প্রশ্নে। শক্ত কণ্ঠে বললেন, না। তাহলে আপনি কি বিয়ে করেছেন অফিসার সাহেব? কেসে উঠল ফারুক উদ্দিন। চোখ মুখ কুঁচকে বললেন, ফারিসের কেন? না, বিয়ে করলে বউ নিয়ে কক্সবাজারে হানিমুনে যেতে পারেন। ওখানের পরিবেশ হানিমুনের জন্য পুরো পারফেক্ট। ফারিসের কথা শুনে আশেপাশে পুলিশগুলো হা হয়ে গেল। ফারিসের ভঙ্গি স্বাভাবিক। ফারিস উদ্দিন আশেপাশে তাকিয়ে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখেই বললেন, আপনি কি এখানে মশকরা করতে এসেছেন? আপনার কি আমাকে দেখে কমেডিয়ান মনে হচ্ছে? আমার বয়স কত জানেন? এই বয়সে আমি হানিমুনে যাব? আমার তো আপনার মতো ছেলেও আছে, ভবিষ্যতে তাকে পাঠাবো। গুড আইডিয়া, পাঠান। তবে আপনার যেহেতু আমার মতো ছেলে আছে, তাহলে আপনার উচিত আমাকে তুমি করে বলা। আপনি আপনি করছেন কেন? ফারুক উদ্দিন কি বলবেন বুঝছেন না। ফারিস বলল, তবে আপনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না আপনার আমার মতো একটা ছেলে আছে। আমার তো মনে হয়
আপনার এখনও নতুন করে আবার বিয়ে দেওয়া হবে। ফারুকউদ্দিন হতভম্ব হয়ে গেলেন ফারুসের কথা শুনে। তাকে কি সত্যি ইয়াং লাগছে? কই, আজ সকালেও তো তার বউ বইটা খাটাস বলে ডাকলো। ফারুকউদ্দিন নিজের মাথা ঝাটকালেন। এই ছেলে তাকে বিভ্রান্ত করার জন্য এসব বলেছে। ফারুকউদ্দিন নিজেকে তটস্থ করে বললেন। দেখুন, ফারিস পুলিশটাকে থামিয়ে দিয়ে বলল, আপনার দেখা দেখি বন্ধ হলে কাজের কথা বলুন। কি জন্য ডেকেছেন আমায়? ফারুকউদ্দিন তপ্তা খেয়ে গেলেন ফারিসের কথায়। এতক্ষণ কে দেখা দেখি করছিল? ফারুকউদ্দিন কিছু বলবেন তার আগে পুলিশ স্টেশনের দরজার সামনে দাঁড়িয়ে কিশোর নামের এক পুলিশ বলে উঠলেন, কিছুদিন আগে মাঝরাতে এক মাফিয়া হসপিটালে ঢুকেছিল। আপনি কি তা শুনেছিলেন, ফারিস মাহমুদ? ফারিস পিছনে চাইল। অল্প বয়সী এক পুলিশ অফিসার, বোঝা যাচ্ছে নিউ এসেছে। ফারিস কথাটা শুনেই উত্তর দিল না। পুনরায় ফারুকউদ্দিনের দিকে তাকিয়ে বললেন। মাফিয়া শুনেছিলাম বোধহয়। কিশোর এগিয়ে গেল, ফারিসের মুখোমুখি দাঁড়িয়ে বলল। আমাদের ধারণা সেই মাফিয়া আপনি ছিলেন। ফারিস উচ্চস্বরে হেসে উঠল। শব্দ হলো অনেক, কেন যেন অনেক বড় হাস্যকর কথা ছিল এটা। কিশোর তার পানে তাকায়। ফারিস বলল, আপনার ধারণা হলো ওই মাফিয়া আমি, আর ঠাস করে আমায় ধরে এনে জিজ্ঞাসাবাদ করছেন? একটা মেয়ে আপনার নামে অভিযোগ করেছিল। যে করেছিল পরে সে তার ভুল বুঝতে পারে। যে রাতে মাফিয়া অ্যাটাক হয় সে রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমি হসপিটাল যাই, মেয়েটি ভুল বোঝে। ভুল বুঝে নাকি আপনি ভুল বোঝান? ফারিস আবারও হাসলো, বলল, কে কাকে কি বুঝিয়েছে তা বুঝতেই পারছি। আমরা আপনার একটা ট্রাক পেয়েছি। পেতেই পারেন, আমার অসংখ্য ঔষধ ডেলিভারি করার ট্রাক আছে। ট্রাকে কিছু পেয়েছেন? পাওয়া যায়নি, তবে আমি শিওর আপনি সরিয়েছেন। ফারিসের বিরক্ত লাগছে, কপাল চুলকে প্রশ্ন করলো। আপনার কাছে কোনো প্রমাণ আছে আমি মাফিয়া? কিশোর চুপ, তার কাছে কোনো প্রমাণ নেই। ফারিস আর কিছুর অপেক্ষা করলো না, আচমকা বসা থেকে উঠে দাঁড়ালো। আদিবকে উদ্দেশ্য করে বলল। চলো আদিব। আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। ফারিস এগিয়ে গেল কিশোরের দিকে। কিশোরের কলারটা ঠিক করতে করতে বলল, যেদিন কোনো প্রমাণ নিয়ে ডাকবেন ওই দিন জিজ্ঞাসাবাদ করবেন। আমার সময়ের মূল্য আছে, আপনার হয়তো নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফারিসের চোখে সানগ্লাস লাগিয়ে ভাপ নিয়ে পুলিশ স্টেশন থেকে বের হয়ে গেল। কিশোর রাগ ভরা মুখোচ্ছরি নিয়ে ফারিসের দিকে তাকিয়ে রইল। সে জানে এই ছেলেটা মাফিয়া, মাদক দ্রব্য সহ অনেক বেআইনি কাজ করে ছেলেটি, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তাকে ধরতে পারছে না। এছাড়াও ফারিসের উপর একটা রাগ আছে কিশোরের। মাঝপথে কেটে গেল 7 দিন। কফি শপে বসে আছে আদিতা, অপেক্ষা করছে আরাফাতের জন্য। ফাইনালি সে তার মামার ঠিক করা ছেলে আরাফাতের সাথে দেখা করতে এসেছে। তার পায়ের চোট মোটামুটি কমেছে, একা একা হাঁটতে পারে। আদিতার হাত ঘড়িটা দেখলো, বিকাল 4টা বাজে। এই আরাফাত এখনো আসছে না কেন? আদিতার বিরক্ত লাগছে। পরপর 2 কাপ কফি খাওয়া শেষে আদিতা, অথচ আরাফাতের এখনো আসার নামগন্ধই নেই। আদিতা চরম বিরক্ত এতে। আদিতার সিদ্ধান্ত নিয়েছে আধা ঘন্টার মধ্যে না আসলে সে চলে যাবে। এমন ইরেসপন্সিবল একটা ছেলেকে কি করে তার মা পছন্দ করলো কে জানে। ভাবতেই অদ্ভুত লাগছে আদিতার। আদিতা দ্বিতীয়বারের কফি কাপে চুমুক দিল, আশপাশ দেখলো। আচমকা বুকের মধ্যে থপথপ করে উঠল। কেউ বুঝে আসছে তার সাথে আদিতার সাক্ষাৎ নেই। 1 সপ্তাহ হবে, কিন্তু কি করে আসবে? ফারিসের কি এখানে আসার কথা না তো। আদিতা তাকিয়ে রইল কফি শপের দরজার দিকে। সে যত আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ততই যেন ধীরে ধীরে অস্থিরতা বাড়ছে। সেকেন্ডের কাটা খট খট করে ছুটছে। আদিতা তার দৃষ্টি কফি শপের দরজার দিকে নিবদ্ধ রেখে কফি কাপে চুমুক দিল। আবার একটা ছেলের পায়ে পদধ্বনি সরে গেল বুঝি। আদিতা তার বুকে হাত দিল। সত্যি কি সে এসেছে? সময় যত এগোচ্ছে ততই যেন আদিতার আগ্রহ, অনুভূতি, অস্থিরতা তরতর করে বাড়ছে। কফি শপের দরজা খুলল কেউ। আদিতা দেখলো কালো কোট প্যান্ট পরিহিত এক যুবক। আদিতা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিজের ফোনটা দেখলো। ছেলেটা আরাফাত। আদিতার মনটা ভেঙে গেল। ফারিস তো এলো না, তাহলে এমন অস্থির লাগলো কেন আদিতার? আরাফাত এগিয়ে আসতে লাগলো। আদিতা তার দৃষ্টি সরালো, যার কারণে সে দেখতে পেল না। আরাফাতের ঢোকার পরে দরজা খুলে ঢুকলো প্রথমে আদিব, এরপরে কালো মাস্ক আর হুডি পরিহিত ফারিস। আরাফাত মৃদু হেসে আদিতার মুখোমুখি চেয়ারে বসলো, বলল, হাই, আমি আরাফাত। আদিতা কোনো রকমে হেসে বলল, আসসালামু আলাইকুম।
আমি আদ্রিতা। শুনতে খানিকটা লজ্জা পেল আরাফাত। সালামটা তার দেওয়া উচিত ছিল। আরাফাত লজ্জিত স্বরে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি খুব দুঃখিত এতটা দেরি করার জন্য। আসলে অফিসে একটু কাজ ছিল তো, তাই আর কি। ইটস ওকে। কথাটা মুখে বলল, ভিতরে ভিতরে বলল, তোর যখন এতই কাজ ছিল তাহলে আজ আসতে বললি কেন? খাটাস বেটা একটা। মিষ্টি হাসলো আদিতা। ভিতরের কথা ভিতরে রয়ে গেল। আরাফাত বলল, কিভাবে কি শুরু করব বুঝছি না। সত্যি বলতে আপনার যখন ছবি দেখেছিলাম তখনই আপনার ভালো লেগেছিল। সামনাসামনি আপনি আরও সুন্দর দেখতে। আদিতা কি বলবে বুঝতে পারছে না। মুখের উপর হঠাৎ কেউ প্রশংসা করলে সে বেশ বিভ্রান্ত অনুভব করে। আরাফাত ওয়েটার ডাকলো, কফি অর্ডার করলো। আদিতা খেতে থাকায় তার জন্য আর দেয়নি। আরাফাত প্রশ্ন করলো, তা আপনি কিসের ডাক্তার যেন? জি, সার্জারির। মোটামুটি সব ধরনের সার্জারি আমি করে থাকি। ও আচ্ছা, নিশ্চয়ই সর্বক্ষণ ব্যস্ত থাকেন। তা একটু থাকি। আপনি ইঞ্জিনিয়ার তো? জি, সিভিল ইঞ্জিনিয়ার। ওয়েটার কফি নিয়ে আসলো। আরাফাত কফি কাপে চুমুক দিল আর টুকিটাকি প্রশ্ন করলো। আদিতাও বিনিময়ের সাথে প্রশ্নের উত্তর দিতে লাগলো। আদিতা থেকে খানিকটা দূরে মুখে মাস্ক পরা, হুডি টুপি মাথায় দিয়ে বসে আছে ফারিস। তার সামনে আদিব বসা। কফি কি অর্ডার করব ভাই? ফারিস কিছুক্ষণ চুপ থেকেই বলল, করো। আর কফি শপের মালিককে বলো আমি এসেছি। আধা ঘন্টার মধ্যে যেন কফি শপ খালি করে। ঠিক আছে। আদিব উঠে দাঁড়ালো। হঠাৎ তার নজর গেল আদিতার দিকে। সঙ্গে সঙ্গে অবাক হয়ে বসে পড়ল নিজের চেয়ারে। ফারিসের নির্বাহী চাহনি। সে বলল, কি হয়েছে? আদিব হতভম্ব স্বরে বলল, ভাই আদ্রিতা ম্যাডামও এখানে আছে। ফারিসের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। তার তড়িৎ উত্তর আসলো, তো? আর তাছাড়া আদিতা ম্যাডাম বাকে? আদিব যেন আরেক দফা অবাক হলো এতে। যে মেয়ের সাথে ফারিস ভাইয়ের এতবার সাক্ষাৎ, তাকে ভাই চিনতেই পারছে না। আদিবের ভাবনার মাঝে ফারিস আবারও প্রশ্ন করলো, কি হলো, কথা বলছো না কেন? আদ্রিতাকে? আদিব বিলম্বিত হলো। ফেল দৃষ্টি নিয়ে বলল, ডাক্তার ম্যাডাম ভাই। ফারিস যেন দারুণভাবে চমকালো। ফাইনালি সে জানলো ডাক্তার ম্যাডামের নাম আদ্রিতা। ফারিস ঘুরে তাকালো। তার সম্মুখে এক টেবিলের পরে আদ্রিতা বসা, কার সাথে কথা বলছে। ফারিস কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে আদিপের দিকে ঘুরলো। আদিপ প্রশ্ন করলো, এবার কি করব ভাই? ফারিস সময় নিল না বেশি, তড়িৎ জবাব দিল, সব ক্যান্সেল করো। জব্বার হোসেনকে কল করে বলো এবারে ডিল আমার অফিসে হবে। আজকেই রাত 8টায় হবে। আদিপ কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ভাই, আর গাড়ির মাল? ওগুলো নিয়ে তুমি অফিসে চলে যাও, আমার এখানে কিছু কাজ আছে। আর হ্যাঁ, এখানকার সিসিটিভি দেখ। পুরোটা বলা লাগলো না ফারিসের। আদিপ মৃদু হেসে বলল, বুঝতে পেরেছি। ভাই ভাবি কি পাবো এবার? ফারিস তড়িৎ জবাব দিল না। কিছুক্ষণ সময় নিয়ে মৃদু হেসে বলল, দেখি। আদিপ হাসলো। তার খুশি লাগছে। আদিপ মিনিট 4 কফি শপ থেকে কিছু কাশের আদিতার অগোচরে বেরিয়ে গেল। কিছু ইশারা করে গেল ফারিসকে। ফারিস ইশারা বুঝতেই তার মুখের মাস্ক খুলে পকেটে পুরালো। মাথায় দেওয়া টুপিটা সরিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করলো। জায়গা পাল্টে বসলো আদিপের বসা চেয়ারে, যেখান থেকে সরাসরি আদিতাকে দেখা যায়। ফারিস বেশ আয়েসি ভঙ্গিতে বসলো। মেনু কার্ড দেখলো একটু, তারপর উচ্চস্বরে আওয়াজ করে বসলো। ওয়েটার। আচমকা ফারিসের কণ্ঠের মতো কারো কণ্ঠ ঠেকতে আটকে উঠল আদিতা। তড়িৎ চাইল সামনে। সঙ্গে সঙ্গে ব্রেনে কালাহুটি পরিহিত ফারিসকে বসা দেখতে পেয়ে আপনা আপনি হাসি ফুটে উঠল আদিতার। তার মনে তখনকার অনুভূতি ভুয়া ছিল না। ওয়েটার ফারিসের কাছে এসে জিজ্ঞাসা করলো, কি খাবেন স্যার? ফারিস বেশ মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখলো। আশপাশ কোথাও দেখলো না। ভাবখানে এমন যে আদিতাকে সে দেখেইনি। ফারিস খালি খালি কতক্ষণ মেনু কার্ড দেখে বলল, 1 কাপ ব্ল্যাক কফি। আচ্ছা স্যার। ওয়েটার চলে গেল। ফারিস চুপচাপ বসে মোবাইল হাত দিল। ফারিস এতক্ষণে আন্দাজ করতে পারলো কফি শপে ঢোকার সময় তার এমন অস্থির রাখছিল কেন। রাগে গজগজ করতে লাগলো আদ্রিতা। এই মুহূর্তে তার একমাত্র রাগের কারণ হলো এই সামনে
ভাব নিয়ে বসে থাকা ফারিস, কারণ ফারিস তাকে এখনো দেখেনি। ভাবখানে এমন যেন এত বড় কফি শপে সে ছাড়া আর কেউই নেই। আদিতার রাগ লাগছে ছেলেটা তাকে দেখছে না কেন। আদিতার মতে কোনো মানুষের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে কোনো না কোনোভাবে দেখতে থাকা মানুষটি আজ পেয়ে যায় কেউ তাকে দেখছে। বিষয়টা ছেলেটার চেয়ে মেয়েরা বেশি পারদর্শী হয়, তারা বেশিরভাগ সময় ফিরের মধ্যে বুঝতে পারে কোন ছেলে তাকে দেখছে। আদিতা ফারিসকে দেখার পর থেকে তার দিকেই তাকানো, অথচ ফারিসের হুঁশই নেই। রাগে আদিতার মেজাজ বিগড়াচ্ছে। আরাফাত শেষ কফি কাপে চুমুক দিয়ে বলল, অনেক তো কথা হলো, এবার বলুন আপনার আমাকে কেমন লাগলো? আদিতার তরিক উত্তর, ভালো না। আরাফাত তগদা খেলেন খানিকটা, নিজেকে সামলে বলল। জি। আদিতার হুঁশ আসলো। এতক্ষণ পর মনে পড়লো সে এতক্ষণ বসে কারো কথা শুনছিল। আদিতা তড়িঘড়ি করে বলল, আমি খুব দুঃখিত। বিয়েতে কি হ্যাঁ বলা যাবে এখন? আদিতা সরাসরি তাকালো আরাফাতের দিকে, তর করে বলে উঠল, না, আসলে আমার বয়ফ্রেন্ড আছে, ও এখানেই কফি শপে আছে। আপনি চাইলে আমি আপনার সাথে দেখা করাতে পারি। ওই যে আমাদের সামনে বসা ছেলেটি। আরাফাত পুরো কথাটা শুনে পিছনে ঘুরে চাইলো। ফারিসকে দেখলো। আদিতা দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো। উত্তেজিত দেখাচ্ছে তাকে, বোঝা যাচ্ছে প্রচন্ড রাগ করছে। আরাফাতও বসা থেকে উঠে দাঁড়ালো। আদিতা আশপাশে কিছু না ভেবে ফারিসের মুখোমুখি দাঁড়িয়ে গেল। রাগী কণ্ঠে বলল, এই যে মিস্টার বোখাটে। ফারিস এতক্ষণ কফির কাপ থেকে দৃষ্টি সরিয়ে আদিতার দিকে তাকালো, অবাক হয়ে বলল। আপ পুরো কথা শেষ করতে পারলো না, তার আগে আদিতা ফারিসের কাছাকাছি গিয়ে হাত ধরে আরাফাতকে উদ্দেশ্য করে বলল, উনি আমার বয়ফ্রেন্ড আরাফাত। খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। ফারিসের কাশি উঠলো আদিতের কথা শুনে। এই মেয়ে বলে কি? আরাফাত কি বলবে বুঝতে পারছে না। কতক্ষণ হ্যাবলের মতো দাঁড়িয়ে থেকে নিজেই হাত এগিয়ে দিল ফারিসের দিকে, বলল। ফারিস শুভকামনা আপনাদের জন্য। হাত মেলালো, মুখে কিছু বলল না। তার কথা বুঝি বন্ধ হয়ে গেছে। আদিতা এবার ফারিসের থেকে সরে এসে বলল, প্লিজ মাকে এগুলো বলবেন না। বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি। আসলে আমি চাচ্ছি আর 1 মাস পর মাকে এগুলো জানাতে। বয়ফ্রেন্ডের বিষয়টা আপনার আগে জানানোরই ইচ্ছে ছিল, কিন্তু মায়ের জন্য বলতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, ভালো থাকবেন। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আদিতা মিষ্টি হেসে বলল। আমারও। আরাফাত আর দাঁড়ালো না, চলে গেল। তার মনে হচ্ছে তার থেকে ফারিসকে আদিতার সাথে বেশি মানিয়েছে। আরাফাত কফি শপ থেকে বের হতে আদিতার রাগে চেহারা নিয়ে এগিয়ে আসলো ফারিসের দিকে। ফারিস তখনও চুপচাপ বসা। কফি শপে আসলে যে একটু আশেপাশে তাকাতে হয় জানতেন না? ফারিস সরাসরি তাকালো আদিতার দিকে, জবাবে বলল, সত্যি তাকাতে হয়, জানতাম না তো। আদিতা কি বলবে বুঝতে পারছে না। আমরা কি সত্যি বিয়ে করছি? আদিতা থতমত খেল প্রশ্নে। তখন রাগের বসে কি বলে দিয়েছে ভাবতে এখন লজ্জা লাগছে। ফারিস আবার বলল, উত্তর কিন্তু পেলাম না। আদিতা নিচু হলো, ফারিসের চোখে চোখ রেখেই বলল, আদিতা আপনি বলেছিলেন আপনি আমার চোখে যা দেখেন তা যদি সত্যি হয় তবে আমাদের রোজ সাক্ষাৎ হবে। অথচ গত 7 দিন যাবৎ আমাদের সাক্ষাৎ নেই। এতে প্রমাণ কি হয়? ফারিস আমার চোখের ভাষা সত্যিটা পড়তে পারেনি। সোজা হয়ে দাঁড়ালো। আর কিছু বলতে পারছে না, তার ভীষণ লজ্জা লাগছে। আদিতা যেতে নিল। ফারিস উঠলো, আদিতার হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিল। আদিতার চোখ বন্ধ করলো এতে। ফারিস তার কানের কাছে নিজের ঠোঁটখানা নিয়ে ফিস করে বলে উঠল, হারিসের প্রেমের রাজ্যে আপনাকে স্বাগতম ডাক্তার ম্যাডাম। আকাশ জুড়ে মেঘ নেমেছে, শীতের আভা নামেছে দারুণ। মাগরিবের আজান শেষ হলো, কিছু সময় পেরিয়েছে, সন্ধ্যা হয়েছে প্রায়। চারপাশ লালচে দেখাচ্ছে। জনসমক্ষণ থেকে খানিকটা দূরে নিরিবিলি এক পরিবেশ, পাখিরা ছুটছে সিঁদুরে। ফারিস আদিতা বসে একটা আলোহীন ল্যাম্পপোস্টের নিচে, নীরব দুজনেই, কথা নেই কারো মুখে। তারা কফি শপ থেকে বেরিয়ে এসেছে প্রায় মিনিট 15 হবে। ফারিস তার হুডি, টুপি আর মাস্ক দুটোই পরে নিয়েছে। আদিতা অনেক দ্বন্দ্ব হাঁটিয়ে নীরব স্বরে বলল, আমরা কি এখন থেকে রিলেশনে আছি? ফারিস দ্রুত জবাব। হ্যাঁ। আদিতা বেশ অবাক হয়ে পড়ল। তবে ফারিস কিছু না বলে চুপ করে রইল। অনেকক্ষণ পর আকাশের পানে তাকিয়ে পড়ল। গত 7 দিন আপনার সাথে সাক্ষাৎ না করে আমি ভেবেছিলাম আমি বোধহয় আপনাকে ভুলে যেতে পারবো, কিন্তু হলো না। আপনি হতে দিলেন না। আপনার সাথে দেখা না হওয়ায় গত 7 দিন আমার নিজেকে বড্ড এলোমেলো লেগেছে।
আমাকে এতটা এলোমেলো না বানালেও কিন্তু পারতেন ডাক্তার ম্যাডাম। ফারিস থামতে আদিতা বলে উঠল। আর আপনি যে আমায় পাগল বানাচ্ছেন তার বেলা, আপনি জানেন গত 7 দিন আমি কতটা অস্থিরতায় ছিলাম। আমি রোজ আপনার জন্য আমার রুমের বেলকনিতে দাঁড়িয়ে থাকতাম, অপেক্ষা করতাম। আমার মন বলতো আপনি আসবেন, অথচ আপনি আসতেন না। কতটা নিরাশ ছিলাম জানেন। কালকে তো মা ভাত রান্না করতেই বলেছিল, আমি চুলোয় পানি দিয়ে দাঁড়িয়ে আছি, চাল দিতে আর মনেই নেই। আদিতার শেষের কথা শুনে ফারিস হেসে উঠল। খানিকটা শব্দ হলো সেই হাসিতে। আদিতা চোখ মুখ কুঁচকে বলল, একদম হাসবেন না তো, আপনার হাসিতে আমার বড্ড অসহ্য লাগে। ফারিস তার হাসি থামালো ঠিকই, তবে শীতল কণ্ঠে আওড়ালো। আর আপনার অসহ্যকেই যে আমার দারুণ লাগে। আদিতার মুগ্ধনীয় আঁখি, গলার দৃঢ়টায় ছোঁয়া। লোকটা এত সুন্দর করে কথা কেন বলে কে জানে। আদিতা মৃদু স্বরে বলল, আপনি এত সুন্দর করে কথা কেন বলেন ফারিস? আপনাকে পাগল বানানোর জন্য। হয়তো গেছি কবেই। আমি তো দেখি না। আপনার চোখ আছে, এই আছে তো না থাকার মতো। ফারিস মৃদু হাসলো। আদিতা চোখ রাঙিয়ে বলল, আবার হাসছেন। আমার দারুণ লাগছে। আচমকা আদিতাদের ল্যাম্প পোস্টের লাইট জ্বলে উঠলো। খানিকটা চমকে উঠলো আদিতা, পরখ করে নিজেকে সামলালো। ফারিস বলল, আমি কিন্তু ভালোবাসতে জানি না ডাক্তার ম্যাডাম। সমস্যা নেই, আমি শিখিয়ে নিব। আমার বাবা মা ভাই বোন কেউ নেই। তাতে কি, আমার তো আছে। আপনি বিপাকে পড়বেন। আপনি সঙ্গে থাকলে সব বিপাক আমি ঘুচিয়ে নিব। আমার বারে বারে মনে হয় আপনি আমার সাথে ভালো থাকবেন না। একবার রাখতে তো শিখুন, ভালো থাকা আমি বুঝে নিব। ফারিস আর কিছু বলে না, চুপ করে রয়। তার বড্ড ছন্না ছাড়া লাগছে। বিষাক্ত প্রেম তাকে বড্ড ভাবাচ্ছে। ফারিস জোরে একটা নিঃশ্বাস ফেললো। আদিতার হঠাৎ মনে পড়লো ফারিসের পিঠে থাকা সে ক্ষতের কথা। এতবারে দেখা হওয়াতেই সে একবারও জিজ্ঞাসা করেনি পিঠে যন্ত্রণা কি কমেছে। আদিতা এ ভুল কি করে করলো? আদিতা দ্রুত প্রশ্ন করলো, আপনার পিঠের ক্ষতটা কি কমেছিল? সেলাই কি কেটেছিলেন? ফারিস দৃষ্টি রাখলো আদিতার চোখের দিকে। মেয়েটাকে চিন্তিত দেখাচ্ছে। ফারিস বলল, হ্যাঁ সেরেছে। সেলাই কাটা হয়েছিল? হ্যাঁ, আদিব কিছুদিন আগে একজন ডক্টর এনেছিল। যাক, ভালো। আবারও নীরবতা ফল করলো দুজনের মাঝে। একটু একটু করে সময় করালো। সন্ধ্যা সরিয়ে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। আদিতা অনেকক্ষণ পর বলল, আমরা কি সারাদিন এখানেই বসে থাকবো? তুমি বললে আমি তাও করতে রাজি। আদিতা বুঝি খুশি হলো। ফারিস তাকে আবারও তুমি করে বলেছে। সেদিনে তুমিটা চেয়ে আজকে তুমিটা চেয়েও অন্য এক অনুভূতি দিচ্ছে। আদিতা মৃদু হাসলো। সাহস জুটিয়ে ফারিসের হাতখানা ধরলো। ফারিসের নিষ্পলক চাহনি। আপনার মুখে তুমি ডাকটা আমায় বড্ড আনন্দ দেয়। আমায় তুমি করে ডাকবেন। ফারিসের তখনই উত্তর আসে, আর আপনার ভালো লাগা আমায় যে বড্ড পীড়া দেয় ডাক্তার ম্যাডাম। রান্না করে কাজ করছে আদিতার মা। রাগে ফুঁসছেন তিনি। রাগটা হলো আরাফাতের উপর। তার নাকি আদিতাকে ভালো লাগেনি। কথাটা শোনার পর থেকেই আদিতার মায়ের মেজাজ খারাপ। ভালো যখন লাগেনি আগেই বলতো। ছবি দেখে কেন বলেছিল ভালো লেগেছে? খামোখা মেয়েটা তার পায়ে ব্যথা নিয়ে ছেলেটার সাথে দেখা করতে গেল। বাড়ির কলিং বেল বাজার শব্দ আসলো তখনই। রাফিন নিজের পড়ার টেবিলে বসে বই পড়ছিল। আদিতার মা আওয়াজ করে বললেন, রাফিন, দরজাটা খোলতো, তোর আপু এসেছে বুঝি। রাফিন উঠে দাঁড়ালো। দ্রুত গিয়ে দরজা খুললো। সত্যি আদিতা এসেছে। আদিতা আস্তে আস্তে ভিতরে ঢুকলো। আরফাত ভাইকে তোর কেমন লাগে আপু? মোটামুটি। রাফিন দরজা আটকে বোনের পিছু পিছু গেল। বলল, জানিস আফা, আরাফাত ভাই বলছে সে নাকি এখনো বিয়ে করবে না। ভালো তো। সত্যি বলতে আমিও এই বিয়েটা করতে চাচ্ছিলাম না। আদিতার মা এগিয়ে এলেন। তর করে বললেন, একদম ঠিক চেয়েছিলি। আরাফাতকে আমারও ভালো লাগেনি। আমি তোর জন্য অন্য পাত্র দেখব। আদিতা কিছু বলল না। চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। শীত করছে। রাত 11টা। নিজের কাজ সেরে বাড়ির বেলকুনিতে বসে আছে ফারিস। হাতে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া উঠছে। ফারিস এখনো খায়নি। জাস্ট ধরিয়ে হাতে নিয়ে বসে আছে। তার নিজেকে বড্ড বিষণ্ণ লাগছে। আদিব পাশে বসে বলল, ভাই আপনি ঠিক আছেন তো?
ফারিস খানিকটা নড়ে চড়ে উঠল, হাতে সিগারেট এক টান দিয়ে বলল, আমি কি ভুল করেছি আদিব? কিসের ভুল ভাই? আমার জীবনে কোনো মেয়ে মানুষ আনা কি ঠিক হলো আদিব? কেন হবে না? পৃথিবীর সব পুরুষের জীবনে মেয়ে মানুষ আসে ভাই। ফারিস আদিবের দিকে তাকালো, হেসে হেসে বলল, তার মানে তোমার জীবনেও কোনো মেয়ে মানুষ এসেছে আদিব? আদিব লজ্জা পেয়ে গেল, এ কথা আশা করিনি সে। কে সে? নাম বলো, তোমাদের বিয়ে পড়িয়ে দেই। আদিব থতমত খেলো, দোনামনা করলো, কি বলবে বুঝতে পারছে না, তাও অনেক ভেবে জবাব দিল। আপনি না করলে আমি কেমনে করি ভাই? ফারিস সিগারেটের পরপর দুবার টান দিয়ে বলল, আচ্ছা, বিয়েটা না হয় পরে দেখছি। মেয়েটা কে? নাম কি তা তো বলো। আদিব লজ্জা মাখা মুখশ্রী নিয়ে বলল, নাম বললে আপনি হাসবেন ভাই। কেন, নাম সুন্দর নয়? তা না, নাম সুন্দর, কিন্তু কিন্তু কি? আদিব অনেকক্ষণ ভেবে বলল, মেয়েটা ডাক্তার ম্যাডামের বন্ধু ভাই, নাম চাঁদনি। সঙ্গে সঙ্গে বিস্ময়কর চাহনি দিল ফারিস। আদিবের মাথা নেওয়া আচমকায় ফারিস হেসে উঠল, উচ্চ শব্দে সেই হাসি। আদিব বলল, বলেছিলাম না ভাই আপনি হাসবেন। ফারিস তার হাসি থামিয়ে বলল। খারাপ না কিন্তু। প্রপোজ কবে করছো বলো? আদিব অবাক হয়ে বলল, কিসের সম্ভব নয়? তুমি কালই মেয়েটাকে প্রপোজ করতে যাবে আদিব। ভাবি কি তোমার একার? চাই, আমার চাই না। আদিব এ কথার পিঠে কি বলবে বুঝতে পারছে না, তার লজ্জা লাগছে। মেয়েটাকে কি করে ফারিস ভাইয়ের ভাবি বানাবে? মেয়েটা যদি রাজি না হয় তখন? আদিব বসা থেকে উঠে দাঁড়ালো, মিনমিনিয়ে বলল, আমি নিজের রুমে যাই ভাই, আপনি ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে, যাও। আদিব চলে গেল। ফারিস পরপর কয়েকটা সিগারেটের সুখ টান দিয়ে শেষ করলো, এরপর মদের গ্লাসে চুমুক দিল। তার চোখ লাল হয়ে গেছে। প্রকৃতির বুক বেয়ে উপসে আসছে শীতল হাওয়া। ফারিসের শরীর কাঁপছে, তা উঠছে না। হঠাৎ ফারিস আধ ভেজা চোখ নিয়ে আকাশের পানে তাকালো, রক্তলাল আঁখি নিয়ে আদরে সরে আওড়ালো, ওহ, ও হে প্রকৃতি, তুমি তো জানতে ফারিসের বুকে প্রেম এক নিষিদ্ধ অধ্যায়, অথচ তুমি সেই প্রেমে ডুবিয়েই মারতে চাইছো আমায়। কাজটা কি ঠিক করছো? আকাশটা মৃদু বজ্রপাতে কেঁপে উঠলো। হঠাৎ মৃদু শব্দে বইতে লাগলো বাতাস। তারা বুঝি জানান দিচ্ছে কিছু। ফারিসের প্রশ্ন উত্তরে বোধহয় বলেছিল, ওহে নিঃশ্বাস পথিক, তুমি হয়তো বুঝছো না, তোমার নিষিদ্ধ শহরে প্রেমেই হবে এক প্রতীক। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? প্রকৃতি তখন সূর্য দাপতে, কনকনে শীতের আবার ছাড়িয়ে সূর্য উঠেছে ধরণী জুড়ে। ফারিস ঘুমিয়ে আছে বেলকনিতে। কাল রাতে এখানেই মদ সিগারেট খেয়ে ঘুমিয়ে পড়েছে। গায়ে তার মোটা কম্বল জড়ানো। কম্বলটা আদিব দিয়ে গেছে। কাল আদিব ঘুমানোর আগে আরও একবার ফারিসের রুমে আসে। এটা দেখে ফারিস বেলকনিতে ঘুমিয়ে পড়েছে। শীতে গায়ের পশম গেছে দাঁড়িয়ে, অথচ তাও ফারিস রুমে এসে বিছানায় শোয়নি। আদিব একবার ভেবেছিল ফারিসকে ডাকবে, কিন্তু পরে আর ডাকার সাহস হয়নি। তাই বাধ্য হয়ে রুমে থাকা মোটা কম্বলটা এনে জড়িয়ে দেয় ফারিসের গায়ে। ফারিস হঠাৎ শীতল ছোঁয়ার ভিমড়ে গরমের উষ্ণতা পেয়ে কম্বল জাপটে ধরে ঘুমিয়ে থাকে। আদিব বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে ফারিসের ঘুমন্ত মুখের দিকে। কতক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকে নিজেই জানে না। পরে হুঁশ আসতেই দীর্ঘশ্বাস ফেলে চলে যায় নিজের রুমে। যাওয়ার পথে একটা কথায় ঘুরপাক খায় মাথায়, এই জীবন যেন বড্ড দুঃখ দেয়। ফারিসের ঘুম ভাঙলো আরও আধা ঘন্টা পর। শীতের সকালে তীব্র রোদ্দুরে ছোঁয়া গায়ে মাখতে যেন আরও বেশি সতেজ হলো শরীর। এক মিষ্টি গন্ধ যেন নাকে বিঁধে। তখন ফারিস চোখ খুলে চাইল, হাই তুলে আশপাশ দেখল। সেকেন্ড 15 আশপাশ চোখ ভোলাতেই বুঝলো সে বেলকনিতে শুয়ে আছে। গায়ে জড়িয়ে থাকা মোটা চাদর দেখলো। ফারিস বুঝলো এটা আদিবের কাজ। ফারিস আস্তে করে শোয়া থেকে উঠে বসলো। ঘাড় পিঠ খানিকটা ব্যথা করছে। ফারিসের পিঠের ক্ষত এখনও বুঝি পুরোপুরি সারেনি। এখনও মাঝে মাঝে লম্বা আকৃতির ডাকটায় চিনচিনে ব্যথা হয়, কিন্তু ফারিস বরাবরই তা উপেক্ষা করে। তার মতে ফারিসে আঘাত পায় না, তাদের ব্যথা হয় না, যন্ত্রণা উপলব্ধি করে না। অথচ গত 7 দিন যাবৎ ডাক্তার ম্যাডামকে দেখতে না পাওয়ার শূন্যতা যেন যন্ত্রণার হয়েছিল। ফারিস তা সহ্যহীন ছিল না। ফারিস নীরবতার জোরে নিঃশ্বাস ফেল। ফারিস বুঝল পৃথিবীতে ভালোবাসার উপর কোনো নিয়ম চলে না। এটা একদম অন্যময় ব্যাপার স্যাপার, যেটা হুট করে আসে আর সহজে যেতে চায় না। ফারিস মেনে নিয়েছে।
আপাতত সে চায় তার জীবনে কেউ একজন থাকুক যাকে ভালোবাসা যায়, বুকে জড়িয়ে ধরে যত্নে রাখা যায়, ক্লান্তিতে কোলে বাধা দিয়ে দুদণ্ড শোয়া যায়, মন খুলে কিছুক্ষণ কথা বলা যায়। ফাইসের মনে হয় সেই কেউ একটা বুঝে আদিতা। ফাইসের নাকে আবারও সেই সুগন্ধিটা এলো, এবার যেন আরো বেশি করে গন্ধটা লাগছে। ফাইস অনেকক্ষণ গন্ধটা সুখে বুঝতে পারলো এটা কোনো খাবারের গন্ধ। তবে কি আদিপ রান্না করছে? ফাইস সকালে সোনালি রোদ্দুরটা গায়ে মেখেই উঠে দাঁড়ালো, বেশ ফুরফুরে লাগছে নিজেকে। ফাইস নিচে লেপটে থাকা কম্বলটা হাতে নিল, গিয়ে রাখলো বিছানায়, তারপর এগিয়ে গেল রান্নাঘরের দিকে। যা ভেবেছিল তাই, আদিপ সকাল সকাল মুরগি পোলাও রান্না করছে। ফাইস তার বাম পাশের ঘড়িটা দেখলো, এখনকার সময় সকাল বলা চলে না, বেলা প্রায় 12টা ছাড়িয়ে। এত বেলা হয়ে গেছে অথচ তার মনে হচ্ছে এখনো সকাল চলছে। ফাইস রান্নাঘরের দরজার মুখে দাঁড়িয়ে পড়ল। আদিপ, মুরগি বাড়ছিল। হঠাৎ ফাইসের কণ্ঠ শুনে পিছনে তাকালো, এক ঝলক ফাইসকে দেখেই বলল, জি ভাই, আপনার ঘুম ভেঙেছে? ফাইস আবারও দুপা রান্না করে দিল, বলল, হ্যাঁ, এগুলো কি করছো তুমি? রান্না ভাই, মুরগির রোস্ট আর পোলাও। তা তো দেখছি, কিন্তু হঠাৎ তুমি রাঁধতে গেলে কেন? এমনি ভাই, রোজ রোজ হোটেলের খাবার ভালো লাগছিল না, তাই একটু রান্না করছি। ফারিস কি বলবে বুঝতে পারছে না। এই বিষয়টা নতুন না, আদিপ প্রায় সময় এমন হঠাৎ হঠাৎ রান্না বান্না করে। ফারিস আর ভাবল না আদিপের রান্নার হার সুন্দর, যার রাধে সবাই সুস্বাদু আর মজাদার হয়। ফারিস দাঁড়ালো না আর, যাওয়ার পথে বলল, ঠিক আছে, রান্না করো, আমি গোসল সেরে আসছি। আচ্ছা ভাই। ফারিস চলে গেল। আদিপ রান্নায় মন দিল। হসপিটালে নিজ চেম্বারে বসে আছে আদিতা, মিটমিটি হাসছে সে। তার দিকে ঘিরে বসে আছে আশরাফ, মনমন, মৃদুল, রনি আর চাঁদনি। লাঞ্চ টাইম চলছে আর সবাই মিলে ঠিক করলো লাঞ্চটা আদিতা চেম্বারে বসে খাবে। তাই চেম্বারের মেঝেটা খুব সুন্দর করে ভাবে মোছা হয়েছে, সাদা টাইলসটা চকচকে করছে মেঝেটা, কিন্তু তাও কোথাও গিয়ে নড়বড়ে লাগছে। মৃদুল কিছুটা কপাল কুঁচকে বলল, নিচটা যতই চমচম হোক, এখানে বসে খেতে ইচ্ছে করছে না, চল সবাই মিলে ছাদে যাই। মৃদুলের কথা শুনে আশরাফ বলল, এখন ছাদে যেতে নিলে লাঞ্চ করার সময় থাকবে না, তাই নিচে না বসতে চাইলেও চেয়ার পেতেই বসে না হয় সবাই। আশরাফের কথাই যুক্তি আছে, তাই কেউ আর কিছু বেশি কথা না বলে চেম্বারের টেবিলে গোল হয়ে বসে খাবার খেতে লাগলো। আদিতার মাঝে কোনো ভাবান্তই নেই, সে নীরব চুপচাপ। বিষয়টা তার বন্ধু মহলরা বেশ চিন্তিত, কারণ আদিতা কখনো এতটা চুপচাপ থাকে না। তারা শুনেছে আদিতাকে নাকি কোনো ছেলে দেখতে এসেছিল, তাও রেস্টুরেন্টে, কিন্তু আদিতাকে বিয়ে করবেন না এমনটা নাকি বলে দিয়েছে। মৃদুল বোঝে না, এখনো বিয়ে না করলে আর কবে করবে। মৃদুল আদিতার দিকে তাকিয়ে বলল, আদু। আদিতা তৎক্ষণাৎ চমকে ঘুরে তাকালো মৃদুলের দিকে, বলল, বল। কি হয়েছে তোর? রনির কথায় চমকালো আদ্রিতা, ফরকানো গলায় বলল, কি হবে? তোর হাব ভাব ঠিক লাগছে না। আমারও কেমন যেন লাগছে। আশরাফও বেশ ভাবলো বিষয়টায়, তারও কেমন ঠেকছে যেন আদিতার হাব ভাব। আশরাফ মুখে এক লোকমা খাবার নিয়ে তা চিবোতে চিবোতে বলল, সত্যি কি তোর কিছু হয়েছে আদৌ? বন্ধুদের একের পর এক প্রশ্ন হতভম্ব খাচ্ছে আদিতা। সে বুঝতে পারছে না হঠাৎ তার বন্ধু মহল এর হলোটা কি। আদিতা বেশ হতভম্ব স্বরে বলল, আমি সত্যি বুঝছি না, তোরা কি বোঝাতে চাচ্ছিস? প্রেমে টেমে পড়েছিস বই? সঙ্গে সঙ্গে যেন আরও ঘর চমকালো আদিতা, চোখ বড় বড় করে বলল, এসব কি বলছিস তুই? বিয়েটা করলি না কেন? আরাফাতের আমাকে পছন্দ হয়নি, তাহলে বিয়ে কিভাবে করব? কথাটা ঠিক হজম হতে চাইল না কারোই, তবু জবরদস্তি করে কথাটা হজম করে নিল। এবার আদ্রিতা বলল, তোরা বিয়ে করছিস না কেন? মৃদুল বেশ ভাব নিয়ে বলল, আদু, আগামী পরশু তোকে ভাবিরে দেখতে যাইতাছি, পছন্দ হইলে বিয়া পাক্কা। মৃদুলের হাব ভাব সবাই বেশ হাসলো। রনি মনমনের দিকে তাকিয়ে বলল, মুন চল না আমরাও বিয়েটা করে ফেলি। মনমন নাক মুখ কুচকালেও বলল, বিয়ের প্রস্তাব পাঠিয়েছিস একবারও? খালি বিয়ে বিয়ে করিস। সঙ্গে সঙ্গে পুরো বন্ধুমহল যেন মনমনের পানে চাইলো। কি বললো মেয়েটা? তাহলে কি রনিকে বিয়ে করতে সম্মতি জানালো মনমন? বন্ধুমহলের হাব ভাব বিষম খেলো মনমন। তরির চোখে মুখে লাজুক ভাব এনে বলল, তোরা এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? আচমকায় হুড়হুড়োর উঠে গেল সবাই। মনমন বিস্মিত। কাল তো যাচ্ছি তোর বাড়ি মুন। মৃদুল তো চেঁচিয়েই বলল, ওরে মামা, ফাইনালি বান্ধবীর বিয়া খামো। মনমন মুখ
মুখে স্বীকার না করলেও তারা জানতো মুনমুন রনিকে পছন্দ করে। রনির পাশে কোনো অচেনা মেয়েদের সহ্য করে না। এর আগে যতবার রনি তাকে বিয়ের কথা বলেছে ততবারই তার উত্তর ছিল তোকে বিয়ে করবে কেডা? কিন্তু আজকের উত্তরটা ছিল ভিন্ন। তাই সবাই ভেবে নিয়েছে ফাইনালি তাদের বন্ধু বান্ধবী বিয়েতে রাজি হয়েছে। মুনমুন তবদা খেয়ে সবার উল্লাস দেখছে, নিজেও হেসে ফেললো। হঠাৎ রনি ভিড়ের মাঝে এগিয়ে এলো মুনমুনের দিকে, বলল, সত্যি বিয়ের প্রস্তাব নিয়ে আসবো তোর বাড়ি। মুনমুন আর না করলো না, সে লাজুক হেসে বলল, আয়। মুনমুনের কথা শুনে আচমকায় রনি মুনমুনকে জড়িয়ে ধরল। হতভম্ব বন্ধু মহল। পর মুহূর্তে সবাই সবার চোখ বন্ধ করে হেসে ফেলে বলল, আমরা কিন্তু কিচ্ছু দেখিনি। হাসে রনি, লজ্জায় মিলিয়ে যায় মুনমুন। হাসি তামসার মাঝে হঠাৎ একটা মেসেজ আসে আদিতার। সে দেখে কিছু ভাবে, কল করে একজন মেডিকেল স্যারকে, বলে, স্যার, আমার 3 ঘন্টার জন্য একটু ছুটি চাই, বিষয়টা ইমার্জেন্সি। বাড়ির ছাদে বিশাল টেবিল বসানো, মাথার উপর গোল আকৃতির ছাতা, সঙ্গে গোল টেবিলের চারপাশে 4টা চেয়ার বাঁধানো। আদিব টেবিলে খুশি মনে খাবার বাড়ছে, পোলাও, রোস্ট, সালাড, ড্রিঙ্কস হিসাবে কক দিয়ে জায়গাটা সাজানো হচ্ছে। আজ একটা বিশেষ দিন, যার জন্য আদিবের এত আয়োজন। ফারিস ছাদে প্রবেশ করলো তখন। আদিবের কাণ্ড কারখানা তার মাথায় ঢুকছে না ঠিক। ফারিস আদিবের কাছাকাছি এসেই বলল, এগুলো কি করছো আদিব? আদিব মিষ্টি হাসলো। সাজানো শেষ তার। আদিব খুব উৎসাহ নিয়ে বলল, শুভ জন্মদিন ভাই। সঙ্গে সঙ্গে অবাক হলো ফারিস, দারুণ চমকালো। এতক্ষণে বুঝলো আদিবের এত তোড়জোড় কিসের। তুমিও না আদিব? ফারিস এগিয়ে এসে জড়িয়ে ধরলো আদিবকে, বলল, এই ভুল তারিখ কেন সেলিব্রেট করো আদিব? দিনটা আমার খুব প্রিয় ভাই। ফারিস কিছু বলে না, একগাল হেসেই বলে, চলো খাই। আদিব গেল না, শক্ত কণ্ঠে বলল, আমি খাবো না ভাই। ফারিস অবাক স্বরে বলল। কেন? সেই মুহূর্তে ছাদে ছুটে আসলো আদ্রিতা, বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, শুভ জন্মদিন মিস্টার বখাটে। বেশ বিস্মিত নজরে তাকিয়ে আছে ফারিস আদিতার দিকে। এই মুহূর্তে কোনোভাবে আদিতার উপস্থিতি আশা করেনি সে। ফারিস বার কয়েক পলক ফেলো, সত্যি দেখছে নাকি? আদিতা জোরে জোরে নিঃশ্বাস ফেলছে প্রতিনিয়ত, তার বুক কাঁপছে। এভাবে আচমকা দৌড়ে ছাদে ছুটে আসতে তার খুব কষ্ট হয়েছিল, কিন্তু ফাইনালি আসতে তো পারলো। আদিতা জোরে নিঃশ্বাস ফেলতেই খুঁড়িয়ে এগিয়ে আসতে লাগলো ফারিসের দিকে। ফারিসের ঘোর তখনও কাটেনি। আদিব ফারিসের কাঁধে হাত রাখলো, মৃদু হেসে বলল, সময়টা আপনার ভালো কাটুক ভাই। আদিব চলে গেল। ফারিস তার কথাটা শুনতে পেয়েও জবাবে কিছু বলতে পারল না। তার মানে এটাও আদিবের কাজ? আদিব যাওয়ার পথে আদিতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে এতটুকু বলে শুধু, থ্যাংক ইউ। বিনিময়ে শুধু মৃদু হাসে আদিতা। আদিতা ছাদ থেকে বেরিয়ে গেল। তবে শুধু ছাদ নয়, সে বাড়ি থেকেই বেরিয়ে গেল। আদিতা ফারিসের দিকে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো, শীতল কণ্ঠে বলল, অবাকটা কি খুব হয়েছেন? ফারিসের হুঁশ আসে, তাও থতমত খেয়ে বলল, খুবের চেয়েও বেশি। মৃদু হাসে আদিতা, নিজের হাত ঘড়িটার টাইমটা দেখে বলল, আমার কাছে খুব বেশি সময় নেই, আসুন খাওয়া দাওয়া শুরু করি। ফারিস নিস্তব্ধ পায়ে এগিয়ে গেল টেবিলের কাছে। ফারিসের হাত ধরে আদিতা বসিয়ে দিল চেয়ারে। ফারিসের নির্বাক চাহনি তখন। আদিতা নিজ চেয়ারে বসে বলল, আজ আপনার জন্মদিন, আমায় আগে বলেননি কেন? ফারিস স্বাভাবিক হলো, সরু চোখে আদিতার পানে তাকিয়ে বলল, আগে বললে কি হতো? আপনার জন্য গিফট নিয়ে আসতাম। ফারিস আচমকা হেসে উঠল। জন্মদিনে গিফটও দিতে হয়? জানতাম না তো। আদিতা বেশ অবাক হয়ে বলে, এ কেমন কথা? জন্মদিনে গিফট তো আসল। ফারিস তড়িৎ উত্তর, না, গিফট আসল নয়, আপনি যে এসেছেন এটাই আসল। ফারিসের তৎক্ষণাৎ উত্তর। আদিতা কি বলবে বুঝতে পারছে না। ফারিস আদিতার প্লেটে পোলাও মুরগির রোস্ট দিল, বলল, এগুলো সব আদিব রান্না করেছে, খেয়ে দেখুন তো। আদিতা যেন এবার আরো অবাক হলো। আদিব রান্না করছে, বিষয়টা দারুণ তো। আদিতা ফারিসের প্লেটে খাবার দিল, উৎসাহ নিয়ে বলল, আপনার জন্মদিন তো আপনি আগে খান। ফারিস খাবার নাড়ানাড়ি করে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, সত্যি বলতে আজ আমার জন্মদিন নয়। আদিতা যেন বিস্মিত হলো, চোখ মুখের ভঙ্গি যেন পাল্টে গেল। এই ফারিস বলে কি? আদিতা বিস্মিত কণ্ঠেই বলল, মানে? ফারিস পোলাও মুখে দিল, চোখ বুঝে বলল, দারুণ হয়েছে। এই ছেলেটার রান্নার হাত এত সুন্দর কেন কে জানে।
আদিতা মুখে ফোলাও দিল। খেতে সত্যিই দারুণ হয়েছে। আদিতা বিচলিত কণ্ঠে বলল। মানেটার উত্তর কিন্তু দিলেন না। ফারিসের চোখ মুখ বেশ শক্ত, হাব ভাবও স্বাভাবিক। সে বলল, আসলে আমার জন্মদিন কবে এটা আমি নিজেও জানি না। আমার বাবা মা কে তাও জানি না। আজকের এই দিনটায় আমার সাথে আদিবের প্রথম দেখা হয়েছিল। বয়স তখন বড়জোর 5 বছর হবে। ছেলেটা এই দিনটাকেই আমার জন্মদিন ভেবে সেলিব্রেট করে। ওর নাকি এই দিনটা খুব প্রিয়, আর কিছু না। আদিতা যেন মুগ্ধ না হয়ে পারল না। এই আদি ফারিসকে কতটা ভালোবাসে তার জন্য আজকের দিনটা জলজন্ত প্রমাণ। চাঁদনির সাথে আদিবের মিলটা হলে বেশ হবে। চাঁদনি নিশ্চয়ই খুব সুখী হবে। আদিতার ভাবনার মাঝে ফারিস বলল, ঘৃণা আসলো কি আমার উপর? তোরই চমকে উঠল আদিতা। কথার অর্থ না বুঝেই বলল, হঠাৎ ঘৃণা আসবে কেন? কেন আমার বাবা মা কে বা কারা জানা নেই যে? এসবে আমার ঘৃণা আসার কোনো কারণ দেখি না। সত্যি কি দেখছেন না নাকি দেখতে চাইছেন না? আপনি যেটা মনে করেন। ফারিস চুপ করে রইল। মুরগির রোস্টটা মুখে চিবোতে চিবোতে বলল, এক ইমাম ছিলেন, রংপুরে তার বাড়ি। তিনি যে মসজিদের ইমাম ছিলেন সেই মসজিদেই কে যেন আমায় রেখে যায়। তারপর উনি লালন পালন করেন, নাম দেন ফারিস মাহমুদ। সেই থেকেই আমি ফারিস মাহমুদ। আদ্রিতা ফারিসের সব কথাটুকু মন দিয়ে শুনল। তার মনে কিছু প্রশ্ন জাগলো, যেমন রংপুর থাকলে ফারিস ঢাকা আসলো কি করে, আর সেই ইমামও বা কোথায়, আর আদিবের সাথে কিভাবে পরিচয় ফারিসের, তাও 5 বছর বয়সে। আদ্রিতা প্রশ্নগুলো করার জন্য মুখ খুলতে নিতেই ফারিস বলে ওঠে, আজ এই পর্যন্তই, বাকি কথা অন্য আরেকদিন বলবো। আদিতা থেমে গেল। গলায় আসা প্রশ্নগুলো গলাতে আটকে রইল। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে নিজের খাবার শেষ করলো আদিতার ফারিস। আদিতার প্লেট খানিকটা ভরা থাকলেও আদিবের রান্নার স্বাদে খাওয়া যেন থামলই না। সময়টা প্রায় দুপুর 3:30টার কাছাকাছি। সূর্যের তীব্র তাপ শূন্যর দিকে। আদিতা ফারিসের সোফার রুমে দাঁড়ানো। তাকে যেতে হবে, 5টায় তার সার্জারি অপারেশন আছে। দ্রুত হসপিটালে পৌঁছাতে হবে। আদিতা হাত ঘড়িটা আবারও দেখলো। ফারিস আসলো তখন। গায়ে জড়ানো ব্ল্যাক হুডি, চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ছেলেটা নামছে। আদিতা কিছুক্ষণ চেয়ে রইল তার পানে, পরক্ষণে চোখ সরিয়ে লাজুক হাসলো। ফারিস দেখলো, কিছু বলল না। আদিতা শান্ত গলায় প্রশ্ন করলো, কোথায় যাবেন? আপনার সাথে। হসপিটাল? হ্যাঁ। আদিতা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চললো বাহিরের দিকে। সে গাড়ি আনেনি কেন? ফারিস তার একটা লাল গাড়ি বের করে বলল, চলো যাই। আদিতা নির্দ্বিধায় গেল। ফারিস গাড়িতে বসলো, আদিতাও বসলো। ফারিস গাড়ির সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, আপনার পায়ের ব্যথা এখনো কমেনি? কমেছে, তবে খুঁড়িয়ে হাঁটছেন যে? অল্প স্বল্প আছে এখনো। ফারিস আর কিছু বলো না। আদিতাও চুপ রইল। গাড়ি চলছিল সুদূরে। চারপাশে কেমন যেন ঠেকছে আদিতার। তারা কি সত্যি প্রেমিক প্রেমিকা? ঠিক বোঝা যাচ্ছে না। নিজের চেম্বারে বসে আছে চাঁদনি। সামনে তার পেশেন্ট বসা। পেশেন্টটা হলো আদিব। তার নাকি মুখের ডান দিকের মাটির দাঁতে ব্যথা। অথচ চাঁদনি দেখে তেমন কিছুই পেল না। আবার মনেও হলো না ব্যথা আছে বলে। চাঁদনির বুক ধুকধুক করছে। ছেলের আচমকা আগমনে সে কিছুটা থমকে গিয়েছিল। পরে অবশ্য নিজেকে সামলিয়েছে। আদিবের ভাবখানে এমন ছিল, ভাজা মাছটা উল্টে খেতেই জানে না, যেন চাঁদনির সাথে তার আগে কখনো দেখা হয়নি। চাঁদনি বলল, আপনার দাঁতে কি সত্যি ব্যথা করছে? আদিবের নিষ্পলক চাহনি, অস্থির দুখানা চোখ। সে বলল, সত্যি করছো? চাঁদনি জোরে নিঃশ্বাস ফেলল, বলল, আমি কিছু ব্যথার ওষুধ লিখে দিচ্ছি, আশা করি খেয়ে নিলেই কমে যাবে। আদিবের ছোট্ট করে জবাব। আচ্ছা। রাস্তা জুড়ে নীরবতা। গাছের পাতার মাঝে মাঝে হঠাৎ নড়ছে। বাতাসের আনাগোনা নেই তেমন। বিকাল ছাড়িয়ে প্রকৃতি নিস্তেজ প্রায়। ফারিস চুপচাপ গাড়ি চালাচ্ছে। আদিবও চুপচাপ বসা। কথা বলতে চাইছে ঠিকই, কিন্তু কি বলবে বুঝতে পারছে না। আদিতা অনেক ভেবে চিনতে প্রশ্ন করলো, আপনি কি নামাজ পড়েন ফারিস? ফারিসের দ্রুত জবাব, না। আদিতা বিস্মিত আঁকিচড়া আরো বিস্মিত হলো। নীরব স্বরে বলল, কেন? তার কাছে আমার অনেক অভিযোগ। তো নামাজ পড়ে জানাচ্ছেন না কেন? পাপী মানুষের কথা কি সে শোনেন? আদিতা ফরকালো। বার কয়েক পলক ফেলে বলল, তিনি সবার কথা শোনেন। তবুও আমার মনে হয় আমার মতো পাপী মানুষের কথা শোনেন না।
কি পাপ করেছেন আপনি? যার জন্মই বোধহয় পাপ দিয়ে, সে আর কি বড় পাপ করবে? আদিতা হঠাৎ যেন কি হলো, সে উচ্চস্বরে বলল। গাড়ি থামান। ফারিস গাড়ি থামালো। আদিতা ফারিসের দিকে ঘুরলো, তার দুটো হাত ধরলো, খুব শান্ত স্বরে বলল, শিশুরা যখন জন্ম নেয় তারা নিষ্পাপ হয়, আপনিও নিষ্পাপ। মানুষ বড় হয়ে পাপী হয়, কিন্তু আমার মন বলে আপনি পাপী নন, ভালো মানুষ, আমার ভালো মানুষ। আদিতা আমার ভালো মানুষ। কথাটা বুঝি সোজা ফারিসের বুকে গিয়ে বিঁধল, যন্ত্রণা দিল খুব। তার বিতৃষ্ণায় ধরে রাখা কণ্ঠটা বলতে চাইল, আপনার মন ভুল বলে ডাক্তার ম্যাডাম, আমি দারুণ পাপী মানুষ। এক হাতে মানুষ বাঁচাই, আর এক হাতে মানুষ মারি। ঠোঁটের কথা ঠোঁটে রইল, বলা হলো না। ফারিস জোরে নিঃশ্বাস নিল, বুকে ব্যথা উঠেছে তার, কিন্তু আদিতাকে বুঝতে দিল না তা। আপনি আজ থেকে নামাজ আদায় করবেন, মাগরিব দিয়ে শুরু করবেন, বুঝেছেন? ফারিস কিছু বলে না। আদিতা বলে, কথা দিন রোজ নামাজ আদায় করবেন। ফারিসের বুক দুরু দুরু করছে, কণ্ঠস্বর আটকে আসছে প্রায়। আদিতা আবার বলল, কি হলো, কথা দিন। ফারিস বেশ উৎকণ্ঠ নিয়ে বলল, ঠিক আছে। খুশি হলো। আচমকা ফারিসকে জড়িয়ে ধরলো। ফারিস চমকে উঠলো এতে, তার নিঃশ্বাস বুঝে আটকে আসলো, ভারী হলো শরীর। এই প্রথম আদিতা তাকে জড়িয়ে ধরেছে। ফারিস কি করবে বুঝতে পারছে না। বুকে হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে, অস্থিরতায় চারপাশ যেন কাঁপছে। হৃদয় বারবার জানান দিচ্ছে, এবার তুই শেষ ফারিস, এবার তুই শেষ। ফারিসের হাত কাঁপছে, তার কি করা উচিত? আদিতাকে জড়িয়ে ধরা? ফারিস ধরতে পারল না। তার হাতখানা আদিতাকে ছুঁতে নারাজ, কেমন অবসর হয়ে আছে। তবু ফারিসের এই মুহূর্তটা ভালো লাগছে, বলতে ইচ্ছে করছে, আমায় কখনো ছাড়বেন না ডাক্তার ম্যাডাম, আজীবন ধরে রাখবেন। আমি মানুষ না, আপনায় ছাড়তে চাইলেও আপনি কখনো ছাড়বেন না, কখনো না। সময়টা প্রায় বিকাল 4:05 কাছাকাছি। আদিতার লজ্জা মাখা মুখটা নুয়ে বসে আছে। আচমকা ফারিসকে জড়িয়ে ধরায় সে বেশ লজ্জিত। এই উদ্ঘাট কাজ এর আগে কখনো করেনি আদিতা। ইস, ফারিস কি ভাবলো? আদিতা আজ চোখে ফারিসকে দেখলো। ছেলেটাকে বেশ স্বাভাবিক আর শান্ত দেখাচ্ছে। কি সুন্দর নীরবে গাড়ি চলেছে, যেন কিচ্ছুই হয়নি এমন। আদিতার মুখ দিয়ে আর কথা বের হতে চাইল না। ফারিস অনেকক্ষণ পর বলল, এভাবে হুটহাট জড়িয়ে ধরলে আমি কিন্তু মারা পড়ব ডাক্তার ম্যাডাম। আদিতার লজ্জিত মুখে আরো লজ্জিত হলো। তার ইচ্ছে করলো চলন্ত গাড়ি থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু তার হলো না। নিজেকে পুরোপুরি ধাতস্থ করে লজ্জিত স্বরে বলল, আমি তো ডাক্তার, মানুষ পুরোপুরি মারা পড়ার আগে ঠিক বাঁচিয়ে নিব। ফারিস হাসলো, বলল, আপনি কিন্তু দারুণ কথা জানেন। আপনার চেয়ে কম? আমার তো মনে হয় না। কিন্তু আমার মনে হয়। এর আগে কোনো পুরুষকে জড়িয়ে ধরেছেন ডাক্তার ম্যাডাম? আদিতা আবার লজ্জায় পড়লো। এই ছেলে জড়িয়ে ধরা ছাড়া আর কিছু নিয়ে কথা কি বলতে পারছি না। আদিতা নীরব রইল। ফারিস বলল, উত্তর কিন্তু পেলাম না। যদি না দিই? আমি কি জোর করতে পারি? আপনি কি চান আমি আর কখনো আপনাই জড়িয়ে না ধরি? ফারিস জবাব দেয় না। আদিতা আর কিছু বলে না। গাড়ি চলে আপন মনে। গাড়ি তখন প্রায় হসপিটালের কাছাকাছি চলে এসেছে। তখন ফারিস প্রশ্ন করল, আপনি কি কাচের চুড়ি পছন্দ করেন? আদিতা বেশ অবাক হয় প্রশ্নয়, বলল, কেন? ফারিস বিরক্ত বোধ করে উত্তরে, চোখ মুখ কুঁচকে বলে, কেনর উত্তর দিব না, পছন্দ করেন কিনা বলুন। আদিতা শান্ত স্বরে শুধায়, করি। ফারিস কত দূর গিয়ে হঠাৎ গাড়ি থামায়। হসপিটাল দেখা যায় দূর থেকে। আদিতা বিচলিত কণ্ঠে বলল, আর একটু সামনে যেতে হতো তো। ফারিস সামনে যায় না, উল্টে পিছনে যায়। আদিতার চোখে মুখে বিস্ময়। ফারিস তখন আসার পথে একটা ছেলেকে দেখে মাথায় হাড়ি চেপে কাছে চুরি নিয়ে যাচ্ছে। ফারিস সোজা ছেলেটার সামনে এসে গাড়ি থামালো, জানলার কাছ নামিয়ে ডাকলো। এই পিচ্ছি। ছেলেটি দাঁড়ালো, পিছনে ফিরে বলল, আমারে ডাহেন। ফারিস তার পানে তাকিয়ে বলল, হ্যাঁ, তোমারই ডাকি, এদিকে আসো। ছেলেটি খুশি হলো, মাথায় হাড়িটা শক্ত করে চেপে ধরে এগিয়ে গেল ফারিসের দিকে। ফারিস গাড়ির দরজা খুলল, বলল, চুড়ি কত করে? ছেলেটি মাথার হাজি মাটিতে রাখলো, ক্লান্ত শরীরে বলল, কয় ডজন নিবেন? এক ডজন 40 টাকা কইরা। সব কি কাচের চুড়ি? হ। সব মিলিয়ে কত ডজন হবে? 50 ডজন। ভালো হবে তো?
হ্যাঁ, এককালে খাসা মাল আইজগেই বাজার তুন কিনে আনছি। সাহেব হওয়ালে করেন, বাড়ি যাওন লাগবো, নইলে আম্মা রাগ হইব। আম্মার আবার জ্বর আইছে, ওষুধ কেনা লাগবো। ফারিসের বুক ভারী হয়ে গেল। ফারিস আর সময় না নিয়ে মানিব্যাগ থেকে দুটো 1000 টাকার নোট বের করে ছেলেটাকে দিল। বলল, সব চুরি দিয়ে দাও। ছেলেটির চোখ ছানা বড়া। সে বলল, এতগুলান চুরি আপনি একলা নিবেন? হ্যাঁ। ছেলেটি খুশি হলো। এক হাজি ছুরি এগিয়ে দিল ফারিসের দিকে। ফারিস নিল। আদিতার কাছে গিয়ে বলল, এগুলো আপনার জন্য। আদিতার চোখ আরো দ্বিগুণ বড় হয়ে গেল। হতভম্ব স্বরে বলল, এতগুলো চুড়ি? হ্যাঁ। ফারিস ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলল, ভালো থেকো, আর তোমার আব্বার যত্ন নেবা কেমন? ছেলেটির মুখে জড়ানো হাসিটা আরো বাড়লো। হাসি হাসি মুখ নিয়ে বলল, আপনিও ভালো থাকবেন, আমি যাই। ছেলেটি দৌড়ে টাকা দুটো দেখতে দেখতে চলে গেল। ফারিস বেশ কিছুক্ষণ তাকে রইল ছেলেটির যাওয়ার পানে। অতঃপর জোরে নিঃশ্বাস ফেলে গাড়ির দরজা আটকে দিল। তাহলে যাওয়া যাক। আদিতা নির্বিকার ভঙ্গিতে বলল, এতগুলো চুড়ি নিয়ে আমি কিভাবে হসপিটালে যাব? এটা আপনার সমস্যা, আমার না। আপনি তো ভারী অদ্ভুত মানুষ। এটা কি আজ নতুন নাকি? আদিতার অসহায় মুখ। এখন কি করবে ভাবছে। তার বন্ধু মহল এগুলো দেখলে নির্ঘাত সন্দেহের চূড়ান্ত সীমানায় পৌঁছে যাবে। ফারিস এসে হসপিটালের সামনে গাড়িটা থামালো। নীরবে বলল, নামুন। আদিতা নামলো না, ঠাই বসে রইল। ফারিস আবারও বলল, কি হলো? আদিতার অসহায় মুখ ছল ছল চোখে বলল, এগুলো পরে নিলে হতো না? ফারিস শ্বাস ফেলে বলল, কত পরে? ওই রাতে ফেরার পথে। ফারিস বেশ ভাবলো না। আদিতার হাত ছেড়ে চুরির হাজিটা নিয়ে বলল, ঠিক আছে। আদিতা নেমে বলল, আমি কিন্তু এগুলো নিব। ফারিস মৃদু হেসে বলল, আচ্ছা। আদিতা চলে গেল। ফারিস হয় না দাঁড়িয়ে গাড়ি স্টার্ট দিল। আদিতা হসপিটালে ঢুকতেই তার আদিফকে নজরে পড়ল। ছেলেটা গালে হাত দিয়ে বাইরে বের হচ্ছে। আদিতা কৌতূহলে এগিয়ে গেল আদিপের দিকে। বলল, ভাইয়া আপনি এখানে? আদিপ খানিকটা চমকে উঠল। মৃদু হেসে জবাব দিল, তুমি এসে পড়েছো? জি। তা আপনি এখানে কি করছেন? তেমন কিছু না। আপনি কি গালে ব্যথা? সঙ্গে সঙ্গে গাল থেকে হাত সরালো আদিপ। বলল, না, এক বন্ধু হসপিটালে ভর্তি, তাই তাকে দেখতে এসেছিলাম। ওহ আচ্ছা। আদিপ হন করে চলে গেল। ঘাবড়েছিল একটু। আদিতাও বেশি না ভেবে ছুটে গেল ভিতরে। রাত প্রায় 12টা ছাড়িয়ে। আদিতা তার কাজ সেরে হসপিটাল থেকে বের হলো। সোহেলকে বলল, গাড়ি নিয়ে আসতে। সোহেল সঙ্গে সঙ্গে এলো, তবে মাথা নিচু করে। আদিতা বিস্মিত নজরে তাকালো সোহেলের দিকে। তার হাব ভাব দেখে বলল, কি হয়েছে? সোহেলের কাঁদো কাঁদো মুখ বিস্ময়কর চেহারা নিয়ে বলল, ম্যাডাম, কে যেন গাড়ির হাওয়া বের করে দিচ্ছে। আদিতা হতভম্ব স্বরে বলল, কি বলো এসব? সোহেলের মাথা নিচু করে বলল, মিথ্যা বলছি না ম্যাডাম, আপনি গিয়ে দেখেন। আদিতা গেল। সত্যিই তার গাড়িটার সামনে এক চাকার পাম্প নেই। আদিতা বিরক্ত হলো খুব। ক্লান্ত লাগছে প্রচুর। আদিতা নিরাশ স্বরে বলল, গাড়িটা ঠিক করে নিও। আচ্ছা ম্যাডাম, আমি কি একটা গাড়ি নিয়ে আসবো আপনার জন্য? দরকার নেই, আমি পারবো। আদিতা বেরিয়ে গেল। আদিতা হসপিটাল থেকে বের হতেই দূরের একটা গাড়ি বের হলো। পিছু নিল আদিতা। কত দূর এগিয়ে সোজা আদিতার সামনে গিয়ে থামলো। বলল, আপনার চুরিগুলো কি নেবেন না ডাক্তার ম্যাডাম? আদিতার তরি চমকে উঠল। এত রাতে ফারিসকে আশা করিনি। ফারিস গাড়ির দরজা খুললো। বলল, ভিতরে আসা হোক। আদিতা নির্দ্বিধায় গাড়ির ভিতরে প্রবেশ করলো। দরজা আটকিয়ে সিট বেল্ট বাঁধতে লাগলো। বলল, আপনি কখন এলেন? ফারিসের দ্রুত জবাব। গেছিলাম কখন? আদিতা অবাক হলো। বিস্মিত নজরে তাকালো। বলল, আপনি তখন জাননি? ফারিসের দ্বিধাহীন উত্তর। আপনার চুরিগুলো যেতে দিল কই? ফারিস গাড়ির পিছন থেকে হাজি সমেত চুরি আদিতাকে দিল। বলল, নিন, যত্নে রাখবেন, মাঝে মধ্যে পড়বেন, রিডিক ছিডিক শব্দ করে আমাকে মাতাল বানাবেন, ঠিক আছে? ফারিসের শেষ কথায় হাসলো আদিতা। বলল, আপনি একটা বিশাল আজব মানুষ। সত্যি কি আজব মানুষ? আমার কিন্তু মনে হয় না। আপনার সাথে কথায় জেতা মুশকিল। হারতেও তো নারাজ। আদিতা এবার চুপ হয়ে গেল। কি উত্তর দেবে বুঝতে পারছে না। ফারিস প্রশ্নে বলল, খেয়েছেন? না, বাসায় গিয়েই খাবো। আমার সাথে খাবেন? মা অপেক্ষা করছে। আচ্ছা, তাহলে অন্য আর একদিন। ঠিক আছে। আপনায় একটা কথা বলবো। জি বলুন।
ফারিস প্রশ্ন করলো। ফারিস সময় নিল 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট চলে, তাও কিছু বলে না। আদিতা পুনরায় জিজ্ঞাসা করলো। কি হলো বলুন? এবার তরিন উত্তর ফারিসের। আজ থাক, অন্য আরেকদিন। আদিতাও আর জোর করলো না। ফারিস গাড়ি নিয়ে এসে সোজা থামলো আদিতাদের বাড়ির সামনে। আদিতা এক ঝলক বাড়িটার দিকে তাকিয়ে ফারিসের দিকে এগোলো। চারপাশে চমকে উঠলো, প্রশ্ন করলো। কি করছেন? আদিতার হাসি পেল। ছেলেটা কি ভয় পাচ্ছে? আদিতা ফারিসের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। বিকেলের উত্তরটা এখন দিলে আপনি কি খুব রাগ করবেন মিস্টার বখাটে? ফারিস কিছু বলে না। আদিতা শীতল কণ্ঠে আওড়ায়। আমি আপনিহীনা কোনো পুরুষকে গভীরভাবে কখনোই ছুঁইনি। আদিতা কথাটা বলেই জোরের গতিতে বেরিয়ে গেল। ফারিস ঠাই বসে। তার কথাটা বুঝতে 3 সেকেন্ডের মতো সময় লাগে। পরক্ষণে বুঝতে পারে, মুচকি হাসলো। দারুণ সুখময় কণ্ঠ নিয়ে বলল, এই বুকে হাজারো যন্ত্রণার ভিড়ে আপনি এক শ্রেষ্ঠ অনুভূতি ডাক্তার ম্যাডাম। নিকোষ কালো অন্ধকারে ঘেরা চারপাশ, শীতের আমেজে ভরপুর রাত্রিটা। ফারিস আনমনা একা একা ড্রাইভ করছে। হৃদয়ের অনুভূতি দারুণ, ফুরফুরে মেজাজ। হঠাৎ সেই মেজাজে তার সামনে হাজির হলো কিশোর। হাতের ইশারায় গাড়ি থামাতে বলল ফারিসকে। ফারিস থামালো, গাড়ির কাছ নামিয়ে বলল। আরে অফিসার সাহেব যে। কিশোরের গায়ে পুলিশ ইউনিফর্ম নেই। কিশোর বলল, আমাকে কি একটু লিফট দেওয়া যায়? আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। ফারিস কিশোরের থেকে একটু দূরে থাকা কিশোরের গাড়িটা দেখলো। বেশি না ভেবেই বলল, আসুন। কিশোর ঢুকে বসলো গাড়িতে। কিশোর বসতেই ফারিস গাড়ি স্টার্ট দিল। কিশোর প্রশ্ন করলো, এত রাতে কোথা থেকে ফিরছেন? ফারিসের সোজা জবাব, বউকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম। ফারিসের কথায় কিশোর হাসলো, বলল, মজা করছেন? এত রাতে আমি আপনার সাথে মজা করব অফিসার সাহেব? কিশোর কিছুটা দ্বিধায় পড়ল। খানিকটা দ্বিধা নিয়ে বলল, কিন্তু আমি যতদূর জানি আপনি বিয়ে করেননি। তাহলে? ঠিকই জানেন, আমি সত্যি মজা করছিলাম। কিশোর থতমত খেল। নিজেকে সামলে শুকনো হাসলো, বলল, আপনি আসলেই একটা কনফিউশনে ঘোরা মানুষ। আপনি যা মনে করেন, আমাকে এক এক মানুষ এক এক কিছু মনে করে। কেউ ভাই, কেউ মাফিয়া, কেউ বখাটে, কেউ ঔষধ কোম্পানির মালিক, আরও কত কিছু কে জানে। কিন্তু আসলে যে আমি কি তা কেউই জানে না। তবে কি আপনি স্বীকার করছেন আপনি এগুলোর একটাও নন? তা কখন বলেছি? ক্লিয়ার করে বলছি শুনুন, আমি হলাম ফারিস মাহমুদ, একজন ঔষধ কোম্পানির মালিক। কিশোর নিজেকে ধাতস্থ করে বলল, তবে আমি কিন্তু জানি আপনি একজন মাফিয়া, তাও দেশ বিরোধী মাফিয়া। ফারিসের মুখ চোখ স্বাভাবিক। সে মোটেও ঘাবড়ালো না, উল্টো শান্ত করে জবাব দিল, আপনি যা মনে করেন, আপনার মনে করায় তো আমি মানুষটা বদলাচ্ছি না। কিশোর চুপ হয়ে গেল। অনেকক্ষণ পর আবার বলল, আপনি কি জানেন আপনার পাওয়া সেই ট্রাকে মেয়ে মানুষ ছিল যাদের কিনা বাংলাদেশ থেকে ব্যাংককে পাচার করার কথা ছিল? ফারিস এবারও শান্ত, দ্বিধাহীন উত্তর। সত্যি কি মেয়ে মানুষ ছিল? আমি তো জানতাম না। ফারিসের গা ছাড়া ভাবটা একদমই সহ্য হচ্ছে না কিশোরের। তবুও নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালালো, সফলও হলো। এবার ফারিস প্রশ্ন করলো, আচ্ছা, আমার ট্রাকে যে মেয়ে মানুষ ছিল তা আপনি কি করে জানলেন? কিশোর নড়ে চড়ে উঠল, বলল, জেনেছি কোনো একভাবে, আপনাকে জানাতে চাচ্ছি না। যাক ভালো, চেষ্টা চালিয়ে যান। তবে একটা সত্যি কথা বলি, ফারিস মেয়ে মানুষ নিয়ে কিছু করে না। এই তথ্য আপনাকে যারা দিচ্ছে ভুয়া দিচ্ছে। হয়তো অন্য কেউ কাজটা করে আমাকে ফাঁসাচ্ছে। তাই শুধু শুধু আমার পিছনে পড়ে না থেকে সঠিক মানুষ খুঁজুন। আমি জানি গত 15 দিনে ঢাকার 10টা ভার্সিটির 15 জন ছাত্রী নিখোঁজ। আপনি হয়তো এই বিষয়টায় আমার হাত আছে ভেবে আমার পিছনে পড়ে আছেন। পড়ে থাকুন, আমার সমস্যা নেই, কারণ আমি যা করি না তাতে ধরা পড়ার মতো আমার বিন্দুমাত্র ভয় নেই। তাই এখনও সময় আছে, আসল মানুষকে খুঁজুন, নয়তো পরিস্থিতি আরও খারাপ হবে।
আপনার উপর প্রেশার বাড়বে অফিসার সাহেব। কিশোর বিনিময়ে আর কিছু বলল না, পুরো চুপ হয়ে বসে রইল। ফারিসের শেষের কথাগুলো তার খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে। ছেলেটি কি সত্যি সত্যি কথা বলছে? কিশোর বুঝতে পারছে না। সূর্যের কিরণে ঝলমল করছে আদিতার কক্ষ। গায়ে কম্বল জড়িয়ে আদিতা ঘুমে বিভোর। আজ বৃহস্পতিবার, হসপিটাল থেকে হাফ বেলায় ছুটি নেওয়া হয়েছে। এই ছুটিটা নেওয়ার পিছনে একটা বিশাল কারণ আছে। কারণটা হলো মৃদুলের পার্টি দেখতে যাওয়া। বেশ কটা করে আজ মৃদুলকে নিয়ে পাত্রীপক্ষে দেখতে যাওয়া হবে। আদিতাও সঙ্গে যাবে। আদিতার ফোন বাজলো। ঘুমটা ভেঙে গেল আচমকায়। আদিতা ফোনটা সাথে নিয়ে ঘুম ঘুম কণ্ঠেই বলল, হ্যালো। ওপাশ থেকে মানুষটা কিছু বলল না। আদিতা চট করে ঘুমটা চলে গেল। সে ফোনটা দেখলো, আননোন নাম্বার। আদিতা পুনরায় ফোনটা কানে নিয়ে বলল, কে বলছেন? এবার উত্তর আসলো। নাম না বললে কি কথা বলা যাবে না? তড়িৎ বুকটা কেঁপে উঠল আদিতার। বিস্ময়কর কণ্ঠে বলল, মিস্টার বখাটে। ফারিদ চোখ মুখ কুঁচকে ফেললো। এবার বলল, আপনাকে কতবার বলবো আমি বখাটে নই? আদিতা মৃদু হেসে বলল, জানি তো। ফাইভ স্টার ড্রয়িং রুমের সিঙ্গেল সোফায় বসলো। মৃদু হাসলো, বলল, একটা কথা বলবো ডাক্তার ম্যাডাম। জি বলুন। সময় গড়ালো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড। ফাইজ কিছু বলছে না। আদিতা দ্বিধায় পড়ে বলল, আজও কি বলবেন না? ফারিস বেশ আদরে স্বরে বলল, কথাটা বললে কি কথাটা আপনি রাখবেন? কথাটা রাখার মতো হলে আমি নিশ্চয়ই রাখবো। ফারিস তাও দনামনা করলো। ভিতর থেকে কথাটা বের করতে পারছে না। ফারিস অনেকটা যুদ্ধ করে আবদারি নিয়ে বলল, আমাদের যতবার দেখা হবে ততবার কি আপনি আমায় রোজ 10 মিনিট করে জড়িয়ে ধরে রাখতে পারবেন ডাক্তার ম্যাডাম? ফারিসের কথা শুনে আদিতার কেমন অনুভূতি হওয়া উচিত ছিল সে বুঝছে না। আদিতার কথা আটকে গেল। নিঃশ্বাস হলো ভারী। ফারিস বলল, কি হলো? আদিতা জোরে নিঃশ্বাস ফেলে বলল, যদি না রাখি? আমি কি আপনাকে জোর করতে পারি? আদিতা হেসে ফেলে কিছু বলে না। ফারিস আর কিছু বলল না। অনেকক্ষণ চুপ থেকেই বলল, চলুন বিয়ে করে ফেলি। তড়িৎ চমকে উঠল আদিতা। হেসে হেসে বলল, জোর খাটানোর ধান্দা? উচ্চ স্বরে হাসে ফারিস। হাসির শব্দ মোবাইল থেকে আদিতার কানেও গিয়ে বিধে। ফারিস মাথা চুলকে বলে, কিছুটা। আদিতা মিষ্টি হেসে বলে, আপনি একটা পাগল। ফারিস সিঙ্গেল সোফায় তার মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, জানি তো। আবারও হাসলো আদিতা। ফারিস ফিস ফিস করে বলল, আমাকে পাগল বানানোর অভিযোগে আমার বুকের মধ্যেখানে এক নিস্তব্ধ জেলখানায় আপনার শাস্তি হোক। আদিতা কি বলবে বুঝতে পারছে না। সে চুপচাপ রইল। পাত্রপক্ষে বেশে পাত্রীর বাড়িতে বসে আছে মৃদুল, আশরাফ, মুনমুন, চাঁদনি, আদিতা আর রনি। মৃদুল খুব নার্ভাস। কিভাবে কি বলবে বুঝতে পারছে না। পাত্রী হলো মৃদুলের বাবার বন্ধুর মেয়ে। বেশ আসা যাওয়ার মৃদুলের বাবার এখানে। তার মেয়ে পছন্দ। শুধু মৃদুল পছন্দ করলেই হয়ে যাবে বিয়েটা। মেয়ে একজন পুলিশ। মৃদুল বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, দোস্তরা, আমার কি খুব শুদ্ধ ভাষায় কথা বলতে হবে? দুই একখান অশুদ্ধ কইলে সমস্যা আছে? মৃদুলের প্রশ্নে সবাই হেসে ফেলে। আদিতা বলে, তোর যেমন ইচ্ছে তেমনই কথা বলবি। আমার খুব নার্ভাস লাগছে। মেয়েটা আমায় পছন্দ করবে তো? এত প্যারা নিচ্ছিস কেন? আমি আছি তো। তুই আছিস মানে? রনি ভুইলা যাস না, মুই এইখানে আছে। রনি তাকালো মুনমুনের দিকে। মুনমুন চোখ রাঙিয়ে তাকিয়ে আছে তার দিকে। চাঁদনি উঠে এগিয়ে গেল বাড়ির দরজার দিকে। কারো আসার নামগন্ধই নেই। অদ্ভুত তো ব্যাপারটা। আশরাফ চাঁদনির কাণ্ডে মৃদু হাসলো। মৃদু স্বরে বলল, চাঁদ এদিকে আয়। চাঁদনি গেল আশরাফের পাশে, চুপটি করে বসলো। বলল, ওনারা কেউ আসছে না কেন? পাত্রীর মা সেই কখন বলে গেল মেয়ে আসছে, কই এখনো দেখি না কেন? এমন সময় হাতে ট্রে নিয়ে ভিতরে ঢুকলো এক বুড়ি মহিলা। গায়ে জড়ানো লাল টুকটুকে শাড়ি, মাথায় সাদা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, কোমর নুয়ে হাতে ট্রে নিয়ে কাঁপতে কাঁপতে আসছে বুড়িটি। মৃদুল তাকে দেখে শক্ত করে চেপে ধরল আশরাফের হাত। থতমত কণ্ঠে বলল, দোস্ত, এ আবার নীলিমা না তো? আশরাফ নিজেকে যথেষ্ট ধাতস্থ করে বলল, না, এই মেয়ে নীলিমা হবে কেন? সে নিশ্চয়ই পাত্রীর দাদিতে হবে। বুড়ি মহিলাটি এক হাতে ঘোমটাটা টেনে লাজুক ভঙ্গিতে সামনের চেয়ারে বসলো। আদরে সরে বলল, কি কইবেন কন? আমি লিলিমা। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই থতমত খেল। মৃদুল বলল, আসলে নীলিমা? যে আমি লিলিমা, আমনের আব্বার বন্ধুর মাইয়া। সঙ্গে সঙ্গে কুপকাত মৃদুল।
কারণ সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে বিছানায়। উপস্থিত সবাই মৃদুলের কাণ্ডে হতভম্ব হয়ে গেল। মাথা নিচু করে আতঙ্কিত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে নয়নতারা। মৃদুলের কাণ্ডে সে প্রচণ্ড ঘাবড়ে গেছে। নয়নতারা বুঝতে পারেনি সামান্য একটু মজা করার জন্য পাত্র এভাবে জ্ঞান হারিয়ে ফেলবে। শুকনো ঢোক গেল নয়নতারা। নীলিমা দৌড়ে রুমে আসলো। তখন তার বাবা মাও এলো। নীলিমা নয়নতারা কাসুমাসু মুখখানা দেখে বলল, কি করেছিস? নয়ন মিনমিনিয়ে নিজের চোখের চশমাটা ঠিক করে বলল, আমি কিছু করিনি, খালি বলেছি আমি নীলিমা, ব্যাস তাতেই অজ্ঞান হয়ে গেছে। মৃদুল দেখছে আশরাফকে। বাকিরা দাঁড়িয়ে আছে। রনির চোখে মুখে বিস্ময়। ছেলেটা কামড়া করলো কি? আশরাফ পানি আনতে লাগলো। নয়নতারা দৌড়ে পানি আনতে গেল। আশরাফ পানি আনতে বলল। নয়নতারা দৌড়ে পানি আনতে গেল। আদ্রিতা অবাক চোখে তার যাওয়ার পানে তাকালো। এই বুড়ো মহিলা এভাবে দৌড়ে গেল কিভাবে? একটু আগেও তো কাঁপতে কাঁপতে আসছিল। নয়নতারা দৌড়ে এসে আশরাফের হাতে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, নিন। আশরাফ এক ঝলক তাকালো মহিলাটার দিকে। কণ্ঠটা কেমন ইয়াং মেয়েদের মতো ঠেকলো। আশরাফ বেশ ভাবলো না। দ্রুত পানির গ্লাসটা নিয়ে পানি ছিটকালো মৃদুলের চোখে মুখে। সঙ্গে সঙ্গে লাফ মেরে উঠে বসলো মৃদুল। থমথমে কণ্ঠে চেঁচিয়ে বলল, আব্বা, আমি বিয়া করতাম না। আশরাফ অরার নিরাশ হলো মৃদুলের কাণ্ডে। নিজেদের মুখে চাপার মারল সবাই। এমনিতেই লজ্জায় মিয়ে যাচ্ছে তারা, তার উপর মৃদুলের এমন উদ্ঘাট কাণ্ড। নীলিমার বাবা এতক্ষণ পর খেয়াল করলো তাদের সামনে দাঁড়িয়ে থাকা এক সাদা চুলওয়ালা মহিলাকে। তাকে চিনতে না পেরে বলল, আপনি কে? নয়নতারা কাচুমাচু হলো। এবার নীলিমা বলল, বাবা, ও নয়ন। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলল, ও নয়নতারা। সবাই চাইলো নয়নতারার দিকে। নয়নতারা মাথা নাড়ালো। নীলিমার বাবা কোথায়? তার মানে এসবের পিছনে তোর হাত আছে? নীলিমার বাবা বললেন। নয়নতারা মাথা নাড়ল নীলিমার বাবার কথায়। নীলিমার বাবা বলল। নয়নতারা এগিয়ে আসলো। নয়নতারার ঘোমটা তার অনেক আগেই পড়ে গেছে। নয়নতারা তার মাথায় লাগানো আলগা চুলের গোছা খুলে ফেললো। চোখের চশমাটাও খুললো। গালে লাগালো আলগা ফেস মাস্ক আর মেকআপ উঠাতেই তার ঝকঝকে ফর্সা মুখখানা আর ঘন কালো চুলগুলো দেখা গেল। আশরাফের নজরে আটকালো সেই মুখশ্রী। নয়নতারা থমথমে কণ্ঠে বলল, বিশ্বাস করুন আঙ্কেল, আমি একটু মজা করছিলাম, কিন্তু উনি যে অজ্ঞান হয়ে যাবেন বুঝতে পারিনি। আমি খুব দুঃখিত আঙ্কেল। উপস্থিত সবাই এতক্ষণ পুরো ঘটনা ঠাউর করতে পারল। নীলিমা এগিয়ে গেল মৃদুলের দিকে। বসলো ওর পাশে গিয়ে। মৃদু কণ্ঠে আওড়ালো, আপনি ঠিক আছেন তো? ও আমার ফ্রেন্ড নয়নতারা। আপনাদের সাথে একটু মজা করার জন্য অমন সেজে এসেছিল। ও নীলিমা না, আমি নীলিমা। মৃদুল এবার চাইলো নীলিমার দিকে। মুগ্ধ হলো। না, বাবার চয়েস খারাপ না। নীলিমার বাবা কি বলবে বুঝতে পারছে না। নীলিমার মাও চুপ। অতঃপর নীলিমার বাবা লজ্জিত স্বরে বলল, তোমরা কিছু মনে করো না, ওই একটু অমনি ফাজিল টাইপের মেয়ে। সবার দারুণ হাসি পাচ্ছে বিষয়টায়, কিন্তু তারা হাসতে পারছে না। আশরাফ অনেকটা নিজেকে সামলিয়ে বলল, আমরা কিছু মনে করিনি। নয়নতারা সরাসরি চাইলো আশরাফের দিকে। সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি খুবই দুঃখিত বিষয়টায়, কিন্তু আমি সত্যিই বুঝতে পারিনি উনি এই সামান্য বিষয়টায় অজ্ঞান হয়ে যাবেন। মৃদুলের এবার লজ্জা লাগছে। ইস, এটা কি করে ফেললো? মৃদুল মিটমিট করে তাকালো তার বন্ধুদের দিকে। চোখ গরম করে তাকিয়ে আছে সবাই। সে বুঝতে পেরেছে আজ চরম লেভেলের লজ্জাজনক একখানা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, যা তার বন্ধু মহলের সদস্যদের দারুণ লজ্জায় ফেলেছে। রাত তখন বেশ গভীর। কনকনে শীতের আভাস বইছে চারপাশে। আজ হসপিটাল থেকে বের হতে প্রায় 3টে বেজে গেছে। খিদে আর ক্লান্তিতে শরীর অবশ প্রায়। আদিতা বরাবরের মতো সোহেলকে ডাকলো। সোহেল এলো, দ্রুত জবাব দিল, ম্যাডাম হয়েছে। চল দ্রুত। আচ্ছা ম্যাডাম, আসেন। আদিতা হেঁটে গিয়ে বসলো গাড়িতে। সোহেলের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল, কিন্তু অবাক করার বিষয় হলো গাড়ি স্টার্ট হচ্ছে না। সোহেল বেশ কয়েকবার চেষ্টা করার পরও গাড়ি স্টার্ট না হয় বিরক্তিতে অতিষ্ঠ হলো আদিতা। থমথমে কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সোহেল? সোহেলের নিরাশ চাহনি, হতাশায় ঘেরা মুখ। সে বলল, বুঝছি না ম্যাডাম। রাত হলে এটার কি হয় সোহেল? আমিও জানি না, তা দিনে তো ঠিকই থাকে, রাতে কি হয় বুঝি না। সোহেল গাড়ি থেকে নামলো। গাড়িটা অনেকক্ষণ চেক করে বলল, ম্যাডাম গাড়িতে তেল নেই।
আদিতার ইচ্ছা করছিল সোহেলকে অনেকক্ষণ পেটাতে, কিন্তু পারল না। সে গাড়ি থেকে বের হলো, বিরক্ত নিয়ে বলল, এটা আরও আগে দেখনি কেন সোহেল? সোহেল মাথা নুইয়ে বলল, বিশ্বাস করুন ম্যাডাম, সকালেও ফুল ছিল, হঠাৎ করে খালি হয়ে গেল, বুঝছি না। আদিতা আর কথা বাড়ালো না। সোহেল বলল, গাড়ি এনে দেবো ম্যাডাম? তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো আদ্রিতা, বলল, আগে এটাকে ঠিক করো সোহেল, কাল থেকে এমন হলে আমি তোমায় দেখে নিব। কথাটা বলে হনহন করে হেঁটে গেল আদিতা। সোহেল মাথা নুইয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো আদিতা। সে বুঝতে পারছে না রোজ রাতে গাড়িটার হয় কি। আদিতা তার মায়ের নাম্বারে কল করলো, সঙ্গে সঙ্গে ধরলো তার মা, যেন তার কলেরই অপেক্ষা করছিল তখন। আদিতার মা চিন্তিত স্বরে বলল, কোথায়? আমার একটু লেট হবে, তুমি ঘুমিয়ে পড়ো মা। কথাটা বলে ফোনটা কেটে দিল। কথা বলতে ইচ্ছা করছে না, তার খুব খিদা পেয়েছে। এত রাতে খাওয়ার মতো কিছু নেই আশেপাশে, পুরো রাস্তা ফাঁকা, গাড়ি টাড়ি কিছুই দেখা যাচ্ছে না তেমন। আদিতার ইচ্ছে করছে সোহেলের কানটা ছিঁড়ে ফেলতে। ছেলেটা আগে যে বড্ড বেখেয়ালি হয়ে গেছে। এমন চলতে থাকলে তো সোহেলকে বাদ দিয়ে নতুন ড্রাইভার রাখবে। কথাগুলো এক মনে বলছে আর হাঁটছে আদিতা। হঠাৎ পিছন থেকে গাড়ির হর্ন বাজার আওয়াজ শোনা গেল। আদিতা আরও বিরক্ত হলো এতে। পিছনে ঘুরে বিরক্তি নিয়ে চোখ মুখ কুঁচকিয়ে বলল, সমস্যা কি? এভাবে মাঝরাতে শুধু শুধু হর্ন বাজাচ্ছেন কেন? ফারিসের কণ্ঠ শোনা গেল। সে বলল, সমস্যাটা হচ্ছেন আপনি। হাদিটা টনক নড়ল। ফেল ফেল দৃষ্টি নিয়ে তাকালো ফারিসের মুখের দিকে। বিস্ময় কণ্ঠে বলল, আপনি এখানে? ফারিস গাড়ির দরজা খুলে দিল। আদিতা ছুটে গিয়ে বসলো গাড়িতে, সিট বেল্ট লাগিয়ে বলল, এত রাতে এখানে কি করছিলেন? ফারিসের এক বাক্যর জবাব অপেক্ষা। আদিতা চোখ বড় বড় করে চাইল ফারিসের দিকে। ক্লান্তি ভাবটা আচমকায় উভরে গেল কোথাও। সে বলল, আপনি কখন থেকে আমার অপেক্ষা করছিলেন শুনি? হুম। ফারিসের আবারও এক বাক্যর উত্তর, অনেকক্ষণ। হাদিতা জোরে নিঃশ্বাস ফেলে তার মাথাটা এলিয়ে দিল গাড়ির সিটে। চোখ বন্ধ করে বলল, খুব ভালো করেছেন, আমার অপেক্ষায় ছিলেন, নয়তো এত রাতে কত দূর আমায় হাঁটা লাগতো কে জানে। কেন, আপনার গাড়ি কই? আর বলবেন না, ওটাই কিছু একটা সমস্যা হয়েছে। রোজ রাতে সমস্যা করছে। পরশু টায়ার ফেটে গিয়েছিল, কাল ঠিক ছিল, কিন্তু আজ আবার তেল নেই। ফারিস ছোট করে বলল। ও। আদিতা চাইল ফারিসের দিকে। মাঝে একদিন তার সাথে ফারিসের দেখা হয়নি, তবে রাতে কথা হয়েছিল। আদিতা বলল, কাল এলেন না কেন? রোজ তো গাড়ি নষ্ট করা যায় না, তাই ভেবেছি একদিন পর পর করব। কয়েক মুহূর্তের মধ্যে চোখ চড়ুর গাছের আদিতা বিস্ময়কর এক চেহারা নিয়ে বলল, তার মানে এই 2 দিন? হ্যাঁ, আমি করেছি। কিন্তু কেন? এভাবে একসাথে বাড়ি ফেরার জন্য। আমায় বললে কি আমি আসতাম না? চমকানো তো যেত না। আদিতা হেসে ফেলে বলে, আপনি আসলেই একজন অদ্ভুত মানুষ। ফারিস তড়িৎ উত্তর, জানি তো। কাল থেকে আর গাড়ি নষ্ট করবেন না, এই দূরে অপেক্ষা করবেন, আমি আসবো। ফারিস রাস্তার পানে তাকিয়ে বলে, আচ্ছা। আদিতার পেটে মোচড় দিয়ে উঠল। দ্বিধাহীন কণ্ঠে বলল, আমার খুব খিদে পেয়েছে। ফারিস অনেকক্ষণ চুপ থেকে বলল, আমাকে কি বিশ্বাস করা যায় ডাক্তার ম্যাডাম? আদিতা আচমকা ভরকালো, অবাক হলো খুব। বলল, কেন যাবে না? তাহলে আমার সাথে যাবেন দূরে? আদিতা আর মিনমিনিয়ে বলল, কোথায়? আছে এক জায়গা, যাবেন? আমার যে খিদে পেয়েছে। তার জন্যই তো যাব, আপনাকে খাওয়াবো, যাবেন? আদিতা বেশি ভাবলো না, বলল, ঠিক আছে। ফারিস দ্রুত গাড়ি ঘোরালো। গাড়ির স্পিড দিল বাড়িয়ে। আদিবকে কল করে বলল, আদিব, আজ রাতে আমি ফিরছি না, তুমি চেরাবড়ি কিছু একটা খেয়ে ঘুমিয়ে পড়ো। ওপাশে কিছু শোনা গেল না। তার আগে ফারিস ফোন কেটে দিয়েছে। আদিতা তার দিকেই তাকিয়ে। ফারিস বিনা কথায় পুরো 1 ঘন্টার রাস্তা আধা ঘন্টায় এসে থামালো গাড়ি। আতঙ্কিত আদিতার তখন থমকানো মুখ। সে ডান পাশে চাইল। বন জঙ্গলে ঘেরা একটা জায়গা। আদিতা সরু চোখে তাকালো ফারিসের দিকে, বলল, আমরা কি এখানেই নামবো? ফারিস জবাব দিল না। সরল দৃষ্টি নিয়ে তাকালো আদিতার মুখশ্রীর দিকে। করুণ স্বরে বলল, আবার যদি হঠাৎ প্রেম প্রেম পায় তবে কি আপনি খুব রাগ করবেন ডাক্তার ম্যাডাম? আদিতা বিস্মিত চেহারা, চোখ মুখ কুচকালো, শরীর অবশ হলো প্রায়। সে বলল,
এসব কি বলছেন? ফারিসের দুষ্টু মার্কা হাসি। আমি জানি বিয়ের আগে প্রেম প্রেম পাওয়াটা একটা দণ্ডনীয় অপরাধ, তবুও হঠাৎ পেয়ে বসলে আপনি কি রাগ করবেন? আদি তার দৃষ্টিভঙ্গি পাল্টালো, কিছু বুঝলো, হাসলো, সুরে আওড়ালো। আমি আপনায় খুন করব ফারিস। ফারিসের চোখে মুখে হাসি হাসি, দৃষ্টিভঙ্গি ভিন্ন। সে নরম কণ্ঠে শুধালো, পারলে মারুন, আপনি মারলে আমি বেঁচে যাই। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কনকনে শীতে থরথর করে কাঁপছে শরীর। আদিতা তার গায়ে ওড়না, কালো চাদর আর একটু শক্ত করে চেপে ধরল। আশপাশ পুরো নির্জব, বন জঙ্গলে ঘেরা পুরো জায়গাটা। নিশি রাতে শিশিরে ভেজা মৃদু ঘাসের উপর মোটা পেতে বসে আছে আদিতা। তার পাশে ডালপালা পুড়িয়ে আগুন জ্বালাতে ব্যস্ত ফারিস। আদিতার সামনে একটা থমথমে বাড়ি দেখা যায়। বাড়িটা অনেক পুরনো আর ভূতের টাইপ। ফারিস সেই বাড়ির ভিতরে ঢুকে ডালপালা নিয়ে এসে এই মৃদু ভেজা ঘাসের উঠানে আগুন জ্বালাচ্ছে। আদিতা প্রশ্ন করলো, আমরা কি বাড়ির ভেতর যাব না? ফারিস এক ঝলক চাইল আদ্রিতার মুখশ্রীর দিকে, পর মুহূর্তে দ্রুত জবাব দিল, আমরা না, শুধু আপনি। আদিতা হতাশ হলো, মুখভঙ্গি বদলালো, সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, এমনটা কেন? আমার ইচ্ছে তাই। সরি, এমন অদ্ভুত ইচ্ছেটা কি বেমানান নয়? হয়তো বেমানান, তবে আমার কাছে সুন্দর। আদিতা চুপ হয়ে গেল। ফারিস আগুন জ্বালিয়ে ফেলল। কিছুক্ষণের একটা ডাল আগুনে পেতে তারা দিয়ে বলল, এবার বলুন কি খাবেন? আপনি যা খাওয়াবেন। আর তাছাড়া আপনার কাছে এই মুহূর্তে খাওয়ানোর মতো কি কি আছে তা আমি কি করে জানবো শুনি? ডিম রুটি খাবেন? আমি শুধু আমলেট বানাতে পারি। আদিতা মৃদু হাসলো, বলল, করুন, তবে জলদি করবেন, আমার কিন্তু দারুণ খিদে পেয়েছে। ফারিস দেরি করল না, সে চলে গেল বাড়ির ভিতরে। আদিতা চুপচাপ বসে আগুন পোহালো। ফারিস ফিরে এলো মিনিট 15 পরে, হাতে কিছু গরম করা পাউরুটি আর দুটো ডিমের অমলেট। আগুনের তাপে ঘাসের জমি কিছু অংশ গেছে বেশ শুকিয়ে। ফারিস সেই শুকনো ঘাসের উপর বসলো। আদিতার দিকে অমলেটের প্লেটটা এগিয়ে দিয়ে বলল, ভয় পেয়েছিলেন? আদিতা তড়িঘড়ি করে বলল, অল্প স্বল্প। ফারিস হাসে। আদিতার চেয়ে রয় শ্যামবর্ণের সেই পুরুষটির দিকে। মানুষটা হাসলে এত সুন্দর কেন লাগে কে জানে। আদিতা প্লেট ছুঁলো, মোটা ছেড়ে ফারিসের মুখোমুখি একটু দূরত্ব নিয়ে বসলো, বলল, আপনি খাবেন না? না, আপনি খান। কেন? আমার খেতে পাইনি। আদিতা কথাই না বাড়িয়ে খাওয়া শুরু করলো। খুব জলদি করলো। ফারিস তার পানে তাকিয়ে, বোঝাই যাচ্ছে মেয়েটার বেশ খিদা পেয়েছে। আদিতার বেনুনি করা চুলগুলো বেশ এলোমেলো ভাবে ছড়িয়ে আছে সামনে। গায়ে জড়ানো সবুজ রঙা চুড়িদার, বুকে জড়ানো কালো চাদর, খুবই সাদামাটা, তবুও অসাধারণ দেখাচ্ছে। চোখে পলক ফেলছে বারবার। ক্লান্ত ভাবটা আগের চেয়ে বেশ কমেছে। ফারিস আদিতা থেকে দৃষ্টিতে সরিয়ে আগুনের দিকে চাইল। পাশে জমিয়ে রাখা শুকনো ডাল ছিল। ডালের ছোঁয়া পেতেই তরং তরং করে বেড়ে উঠল আগুন। গরম গরম উষ্ণতা আরও বাড়ল। শীত কমিয়ে দিল আর একটু। আদিতা খেতে খেতেই প্রশ্ন করল, এখানে কে থাকে? ফারিসের তরিক উত্তর, কেউ না। আদিতার বিস্মিত নজর, বার পরক ফেলা পাপড়ি যুগল। ফারিস নিজেই বলল, এককালে এই বাড়িতে আমি আর আদিব থাকতাম, এখন আর থাকি না, তবে মাঝে মাঝে আসা হয়। আদিতাকে শান্ত দেখালো। উত্তেজিত ভাব কমলো। নরম করে বলল, ও আচ্ছা। এরপর নীরবতা চললো অনেকক্ষণ। আদিতা তার খাওয়া শেষ করলো। বেশ ভালো লাগছে এখন। ফারিস তার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। আদিতা নিল। একটু সময় নিয়ে ঢক ঢক করে পুরো পানিটা শেষ করলো। জোরে নিঃশ্বাস ফেলে বলল, অবশেষে নিজেকে শান্ত লাগছে। ফারিস পানির গ্লাসটা পুনরায় হাতে দিয়ে পাশে রাখলো, বলল, অমলেট কেমন লাগলো? আদিতা তৃপ্তি ঠেকুর কেড়ে বলল, দারুণ। ফারিস খুশি হলো। আদিতা এবার আয়েশ করে আগুনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, জায়গাটা সুন্দর, তবে ভয় ভয় লাগে। ভয় কিসের? আমি তো আছি। তাই তো চুপচাপ আছি, নয়তো কখন দৌড়ে পালাতাম। ফারিস এবার উচ্চ শব্দে হাসলো। আদিতাও হাসলো। ফারিস আকাশ পানে চাইলো। খোলা আকাশের মাঝে অনেকগুলো তারা দেখা যাচ্ছে। এত রাতে আকাশ ভর্তি তারা যেন এই প্রথম লক্ষ্য করলো ফারিস। ফারিস মৃদু স্বরে বলল, আকাশটা আজ খুব সুন্দর, তাই না?
আদিতাও তাকালো আকাশের দিকে, বলল হুম। আবারও নীরবতা ভর করলো দুজনের মাঝে। কথা বলার মতো কোনো কথাই যেন পাচ্ছে না। সময়ের চাকা টিকটিক করে বাড়ছিল শুধু। হঠাৎ ফারিস নিঃসংকোচে আবদারের স্বরে বলল, আমি আপনার কোলে মাথা রাখি ডাক্তার ম্যাডাম। আদিতার অদ্ভুত চোখ, ফারিসের শীতল দৃষ্টি, কণ্ঠস্বর নরম। আদিতা বেশ সময় নিল না, মাথা নাড়িয়ে মিষ্টি হেসে বলল, আচ্ছা রাখুন। ফারিস খুশি হলো। বিনা দ্বিধায় সে শুয়ে পড়ল, নিচে মাথা রাখলো আদিতার কোলে। আদিতার হাত আপনি আপনি চলে গেল ফারিসের চুলে, হাত বোলাতে লাগলো ধীরে ধীরে। ফারিস চোখ বন্ধ করলো, বলল, জানেন আমি না কখনো এভাবে কারো কোলে মাথা রাখিনি। আপনাকে কেন যেন আমার বড্ড আপন মনে হয়। কি জাদু করলেন বলুন তো? আদিতা উত্তর দেয় না। ফারিস আবারও বলে, আমার বয়স যখন 5 তখন প্রথম রংপুরে সেই ইমাম আমার নিয়ে ঢাকা আসেন। আমাকে বলে এখন থেকে নিজের দায়িত্বে নিজেকেই নিতে হবে। আমি তখন বেশ অবাক হই। তার কথায় আমাকে তিনি রেখে গেলেন এক এতিমখানায়। সেখানেই পরিচয় হয় আমার আদিবের সাথে। কিছু ছেলেরা ওকে ধরে মারছিল, আমি আটকাই, তাদের থামাই। সেই থেকে নাকি ওর জীবন বদলে যায়। এতিমখানায় থেকেছিলাম 2 বছর। হঠাৎ শুনি যিনি এতিমখানা করেছিলেন তার ছেলে নাকি এতিমখানা বিক্রি করে দেয়। আমাদের এক নিমিষেই সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। কে কোথায় গিয়েছিল জানা নেই, তবে আদিব আমার সঙ্গেই ছিল। ক্ষুধার জ্বালা, ভয়ঙ্কর জ্বালা আমি বুঝি। এমনও দিন গেছে আমাদের, শুধু পানি খেয়ে কেটেছে পুরো 24 ঘন্টা। আদিব আমার চেয়ে 1 বছরের ছোট ছিল। ক্ষুধার জ্বালা সইতে পারত কম, কাঁদতো আমায় ধরে। আমি শুধু হাত বুলিয়ে দিতাম মাথায়। কি করতাম? কিছু তো করার নেই। জুতা পালিশ করে যা ইনকাম হতো তা দিয়ে মোটামুটি একবেলা চলে যেত। কিন্তু রাত হলেই সেই আবার জ্বালা। ধীরে ধীরে সয়ে গেল সব। শীতের এই কনকনে রাতে শুধু পলিথিন চাপিয়ে শুয়ে কাটিয়েছি কত রাত ঠিক নেই। পুলিশের হাতের মারও কম খাওয়া হয়নি মদের। তবুও জীবন সুন্দর, তাই না? আদিতা কি বলবে বোঝে না। ফারিস চুপ হয়ে গেল, আর কিছু বলল না। তার খুব ঘুম পাচ্ছে, গভীর ঘুম, শান্তির ঘুম। আদিতা ঘুমন্ত ফারিসের দিকে চাইল। সে বুঝলো ফারিস আর কিছু বলবে না। আদিতা জোর করলো না, প্রশ্ন করলো না কোনো। চুপচাপ বসে রইল ফারিসের মুখের দিকে। সামনে জল জল করে জ্বলছে আগুন। আদিতা দীর্ঘশ্বাস পেল। সে বুঝলো সবার ছেলেবেলা সুন্দর হয় না। তারটা সুন্দর ছিল, কিন্তু ফারিসের ছিল না। বুক চাপা এক আর্তনাদ বেরিয়ে আসলো আদিতার। সময়ের কাঁটা সুর সুর করে বাড়ছে। ফারিস গভীর ঘুমে মগ্ন তখন। আগুন প্রায় নিভে যাওয়ার মুহূর্ত। শুকনো ডাল আর নেই। আদিতা এবার ডাকলো ফারিসকে, বলল, শুনছেন? উঠুন, বাড়ি যাবেন না? ফারিস হালকা নড়ল। আদিতাকে আর একটু শক্ত করে চেপে ধরল। আদিতা অনুভব করলো তার শরীরের মৃদু কাঁপছে, হয়তো ফারিসের স্পর্শে। আদিতা আবারও ডাকলো, জোরে সরে বলল এবার, হারিস উঠুন না প্লিজ। সেবার উঠল, আশপাশ দেখলো। আচমকা শোয়া থেকে উঠে বসলো, অদ্ভুত এক প্রশ্ন করলো। আপনি জাননি? আদিতা চোখ মুখ কুচকালো, বিতৃষ্ণা নিয়ে বলল, আমি কি একা একা যাওয়ার কথা ছিল? ফারিস চুপ করে রইল। তার মনে হচ্ছে সে বহুকাল পরে একটু আরামে ঘুমিয়েছিল। এই আরামে সে বিগত বহু বছর পায়নি। ফারিস নিজেকে গোছাতে সময় লাগলো 2 মিনিট। সে বলল, চলো যাই। কয়টা বাজে? আদিতা তার হাত ঘড়িটা দেখলো, বিনিময়ের সাথে বলল, 4:30। আমি কি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম? না, খুব জোর 15 মিনিট। ফারিসের এবার বেশ অবাক লাগলো। মাত্র 15 মিনিট ঘুমিয়েছে, অথচ তার কাছে মনে হচ্ছে বহুক্ষণ ঘুমিয়েছে। অনেক ঘন্টাও ছাড়িয়ে গেছে বোধহয়। ফারিস বসা থেকে উঠে দাঁড়ালো। আদিতা উঠল। আগুন ততক্ষণে পুরো দমে নিভে গেল। লাল লাল ফুলকি দেখাচ্ছিল শুধু। ফারিস তাড়া দিয়ে বলল, দ্রুত চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আদিতা শুনল, মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। নীরব গাড়ি চালাচ্ছে ফারিস, মুখে কোনো কথা নেই। আদিতা বলল আগে, আপনি সেই বাড়ির ভেতর না নিয়েই পারলেন আমায়? বাড়ির ভিতর নেওয়ার কি করে কথা ছিল? বাড়ির ভেতর কি রহস্য লুকিয়ে রেখেছেন তা বলুন। একটা খাট আর একটা আলমারি। ওহ, রান্নাঘরের বাইরে একটা ফ্রিজ আছে। আর রান্নাঘরের ভিতরে রান্নার সরঞ্জাম, হাঁড়ি পাতিল, এই রহস্য। আদিতার সন্দিহান দৃষ্টি। তাহলে ভিতরে নিলেন না কেন? আসলে বদ্ধ ঘরে
আমার ভীষণ ভয় লাগে। মানে আপনি তো একাই বাড়ির ভেতর থাকলেন, আমায় নিলেন না, তখন ভয় করলো না? ফারিসের এলোমেলো দৃষ্টি বিষণ্ণ ভরে চাহনি। সে বলল, একা নই, আপনাকে নিয়ে বন্ধ করে থাকতে আমার ভয় লাগে। খাদিজার চোখ মুখ ভয়ঙ্করভাবে কুঁচকে গেল। অদ্ভুত স্বরে আওড়ালো, কি বলতে চাচ্ছেন একটু পরিষ্কার করে বলুন তো। ফারিস দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আগে প্রচুর ধৈর্যশীল পুরুষ ছিলাম, কিন্তু ইদানিং আপনি আশেপাশে থাকলে আমার নিজেকে বড্ড অধৈর্যশীল পুরুষ মনে হয়। এমনিতেই নিশিরাত কনকনে ঠান্ডা, তারপরেও যদি হয় বদ্ধ ঘর, আমি তো বেসামাল হয়ে উঠব। বদ্ধ ঘরে আমার যদি প্রেম পায়, তখন দেখুন আমি যথেষ্ট সতর্কবান মানুষ। বিয়ের আগে বদ্ধ ঘর। আদিতা আচমকা প্রচণ্ড হাসি পেল। কি অদ্ভুত লজিকে তাকে বাড়ির ভিতরে নিল না। আদিতা হেসে উঠল। হাসতে হাসতেই বলল, আপনি এক বদ্ধ উন্মাদ ফারিস। ফারিসের সহজ সরল উত্তর। জানি তো। আদিতা হাসতে থাকলো। তার ফারিসের কথায় দারুণ মজা লেগেছে। প্রকৃতি তখন একটু একটু করে জানান দিচ্ছে রাতের আধার ছাড়িয়ে দিনে আলো আসছে। আশেপাশে মসজিদ নেই, যার দরুন তারা টের পাচ্ছে না দূর আকাশে ফজরের আজান দিচ্ছে। আর ফারিস একটুখানি গাড়ির জানলা খুলল, সঙ্গে সঙ্গে এক শীতল হাওয়া তাকে দাঁড়িয়ে দিল। আদিতা তখন মুখ ভরা হাসি। ফারিসের সেই হাসিতে চোখ আটকালো ক্ষণে ক্ষণে বহুবার। ফারিস বুকে হাত দিল, মনে মনে আওড়ালো, এভাবে হাসবেন না ডাক্তার ম্যাডাম, আপনি হাসলে আমার যে বড্ড ব্যথা লাগে। সময়ের স্রোতে ভাসমান প্রকৃতি। মাঝের দিন পেরোলো অনেকগুলো, প্রায় মাসের কাছে ছুঁই ছুঁই। নতুন বছর আসতে খুব বেশি দেরি নয়, হাতের গোনা 2-4 দিন বাকি। ফারিস এখন আদিতাতেই আসক্ত। রোজ রাতে প্রেমালাপ, আর 2 দিন পর রাতে ঘোরাঘুরি। এটা একটা রুটিনে পরিণত হয়ে গেছে। আদিতাকে ছাড়া ফারিসের চলেই না এখন। ফারিস চাইছে শীঘ্রই বিয়ে করতে, কিন্তু কোথাও গিয়ে দুটানাই পড়েছে। সে কি করবে? সে সম্পর্কে আদিতা এখনও অবগত নয়। ফারিসের ভিতর কিছুটা হলেও ভয় ঢুকেছে। আদিতা তার সম্পর্কে জানলে মেনে নেবে তো, নাকি ছেড়ে চলে যাবে? ফারিস জেনেছে কক্সবাজারে সেই পাপি গাছে ফলন হয়েছে ভালো। খুব শীঘ্রই গাছে ফল ধরবে। ফারিস বেশ চিন্তিত, কি করা যায়? যে ভয় তার শুরুতে ছিল, সে ভয় ধীরে ধীরে বাড়ছে। বিষয়টা চেপে যাবে, তাতেও শান্তি পাচ্ছে না। আবার বলে দিবে, তাও পাচ্ছে না। দ্বিধাদ্বন্দ্বে আছে খানিকটা। প্রকৃত তখন দুপুরের দখলে। ক্লান্ত শরীরে গাড়িতে বসে আছে ফারিস। আকাশ ছুঁয়ে রোদ্দুর উঠেছে তখন। ঢাকা শহরে বেশ যে মাছ, যানজট আটকা পড়েছে ফারিস আর আদিপ ডায়েট পড়ছে, তার পাশে ফারিস। ভাই, কাশ্মীরের লোকেরা আবার মাল চাচ্ছে, দিব কি? আগেরবার দেরি করেছিলাম বলে খেপেছিল, পরে আবার দমেও গেছে, এবার বেশি চাচ্ছে, কি করব? ফারিস 2 মিনিট ভেবে বলল, দিয়ে দাও। আচ্ছা। কারখানার কাজ কেমন চলছে? রাত 1টায় একবার যাবেন ভাই? আজ হবে না, কাল যাব। ঠিক আছে। এখন কই যাবেন? পুরনো বাড়ি যাব। আচ্ছা। জ্যাম কাটলো। আর 10 মিনিট পর আদিপ গাড়ি স্টার্ট দিল। ফারিস চুপচাপ বসে। সে প্রশ্ন করলো, তুমি এখনো ডাক্তার ম্যাডামের বন্ধুকে প্রপোজ কেন করোনি আদিপ? আদিপ বিষব খায়, হাত অবশ হয়ে আসে, কণ্ঠনালীতে কোথাও আটকায়। তবু আদিপ নিজেকে সামলে বলে, আমি বলতে পারি না ভাই, আমার ভয় লাগে। ফারিসের গম্ভীর মুখ, চোখে মুখে বিষণ্ণ। সে হাসল না, বেশ গভীর ভাবনা নিয়ে বলল, তুমি কি চাচ্ছ তোমার হয়ে আমি ডাক্তার ম্যাডামের বন্ধুকে প্রপোজ করি? আদিপ কি বলবে বুঝে না, চুপ করে রয়। ফারিস আবারও বলে, কালকের মধ্যে এই মামলা সেট করবে আদিপ। তুমি না পারলে আমি কিন্তু দেখাবো। আদিপ তাও কিছু বলে না, কি বলবে তাও জানে না। আদিপ চেষ্টা করে। বেশ কয়েকবার সে গিয়েছিল নীর কেবিনে, কিন্তু মেয়েটার সামনে গেলে আদিপ চুপসে যায়। এমন ভাব নেই যেন মেয়েটাকে সে চেনে না, প্রথম দেখছে। এই ধরনের পরিস্থিতিতে কখনো পড়েনি আদিপ। তাতেও সমস্যা হচ্ছে। চাঁদনি কি না কি বলে, তা নিয়েও সে ডিপ্রেশনে আছে। মেয়েটার কথা যে ধাস, কখন না হাত চালিয়ে বসে গেলে, এইভাবে আদিপ সাহস পায় না। পুরো রাস্তায় চুপ থাকলো আদিপ। ফারিসও কিছু বলল না, তবে সে মনে মনে ভেবে নিয়েছে, কালকেও যদি আদিপ কিছু করতে না পারে, তাহলে ফারিসে দেখবে বিষয়টা।
নির্জন দুপুরে গাড়ি এসে থামলো সেদিনের আদি তাকে নিয়ে আসা পুরনো বাংলো বাড়ির সামনে। ফারিস বের হলো, আদিপও নামলো। সেদিনের পড়ে থাকা ডালপালাগুলো সেখানে লুটিয়ে পড়ে, কালো কুচকুচে রঙে সজ্জিত তারা। ফারিস সেদিনের পর আর এদিকে আসেনি। ফারিস জ্বলে যাওয়া ডালগুলোতে একবার চোখ বুলিয়ে বাড়ির দরজার মুখে দাঁড়ায়। আশপাশ দেখে আদিপ টবের নিচে লুকিয়ে রাখা চাবিটা উঠিয়ে দরজাটা খুলে নিল। হঠাৎ কিছু একটা আঁচ পেল ফারিস, সঙ্গে সঙ্গে সে আদিপের হাত ধরে থামিয়ে দিল দরজা খোলা থেকে। আদিপ বিস্মিত কণ্ঠে প্রশ্ন শুনল। কি হলো ভাই? ফারিস নিজ ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, হ্যাঁ, হুশ, চুপ, এখানে কেউ আছে আদিপ? আদিপ বিচলিত হলো, ফিসফিস করে বলল, এখানে কে থাকবে? ফারিস জবাব দিল না। আচমকায় পিঠের পিছনে লুকিয়ে রাখা পিস্তলটা হাতে নিল। আদিপ ঠায় দাঁড়ালো দরজার সামনে। ফারিস আদিপকে মৃদু স্বরে বলল, একদম নড়বে না, এখানেই চুপটি করে বসে থাকবে, কেমন? আদিপ মাথা নাড়ালো, যার অর্থ সে বসে থাকবে। ফারিস আস্তে আস্তে বাড়ির কর্ণটায় দেখলো কারো পদধ্বনি পাওয়া গেল। ফারিস আচমকায় দৌড় দিল, সঙ্গে সঙ্গে জঙ্গলের ভিড়ে লুকিয়ে থাকা কেউ আড়াল থেকে বেরিয়ে দৌড় দিল। ফারিস তার পিছু নিল। লোকটি হতভম্ব হয়ে গেল। ফারিস কাঙ্ক্ষিত লোকটিকে দেখতে পেয়ে পায়ে গুলি করতে নিল, কিন্তু সামনে গাছ থেকে আসায় লাগলো না। লোকটি পায়ে চাদর মুড়ি দিয়ে অনবরত দৌড়েছে। ফারিসও তার পিছু ছুটছে, কিন্তু লোকটা একসময় পালাতে সক্ষম হলো। ফারিস গুলি মারলো, সেটা লাগলো সোজা লোকটির হাতে, তবু পিছন ঘুরলো না। হাত কেঁপে বেরিয়ে আসলো সেখান থেকে, চাদর লুটিয়ে পড়লো নিচে। ফারিস আশপাশ দেখে বিরক্তি নিয়ে বলল, শিট। ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে আদিপ, থরথর করে কাঁপছে। গুলির শব্দ কানে আসতে আদিপ প্রচন্ড ঘাবড়ে যায়। তার শরীর দিয়ে ঘাম বের হয়, নিজেকে সামলাতে প্রায় সময় অক্ষম হয়। ফারিস এসে বসলো তার পাশে, হাতে পিস্তল সরিয়ে বলল, খুব ভয় পেয়েছো আদিপ? আদিপ ঘাবড়ে গেল। সে বাচ্চাদের মতো করে বলল, আমি এখানে থাকবো না ভাই, আমি এখানে থাকবো না। ফারিস আদিপের মাথায় হাত বোলালো, শান্ত স্বরে বলল, ভয় কেন পাচ্ছ? তোমার ফারিস ভাই আছে না, তোমার কিছু হবে না আদিপ। এই ফারিস তোমার কিছু হতে দেবে না। আদিপ চুপ করে রয়, কিছু বলে না। ফারিসের মনে পড়লো ছোটবেলার এক ঘটনা, যে ঘটনার পর আদিপ কখনোই তাকে তুই করে বলে না, বলে তুমি করে। সে অনেক বছর আগের পুরনো ঘটনা। তখন মাঝরাত, বাহিরে তুমুল বেগে বজ্রপাত আর বৃষ্টি হচ্ছিল। মাথায় টিন চাপড়িয়ে রাস্তার এক কিনারায় বসেছিল ফারিস আর আদিপ। তখন তাদের বয়স 10 নয়, ফারিসের 10 আর আদিবের 9। আদিব ছোট থেকেই অনেক ভীতু টাইপের, সব কিছুতেই তার ভয়, দারুণ ভয়। সে রাতে বজ্রপাত আর টিনের চাকানির শব্দয় আদিব ভয়ে স্তব্ধ। পুরো রাস্তা নির্জন, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, ল্যাম্পপোস্টও জ্বলছে নিভছে। তখনই কোথা থেকে যেন একটা লোক রক্তাক্ত অবস্থায় ছুটে আসে তাদের দিকে। পায়ে আঘাত থাকায় সে লুটিয়ে পড়ে ফারিসদের সামনে। ফারিস আদিব দুজনেই লোকটার কাছে যায়। লোকটা আর্তনাদ ভরা কণ্ঠে বলে, আমাকে বাঁচাও তোমরা, নয়তো ওরা আমায় মেরে ফেলবে। ফারিস তখন সামনে তাকায়। দুজন লোক এগিয়ে আসে, গুলির শব্দ হয়। তারা কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়া লোকটাকে অনবরত গুলি মারা হয় তাদের চোখের সামনে। লোকটি তখন বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালায়, কিন্তু পারে না, মরে যায়। ফারিস আদিব দুজনেই ছোট, তারা কিছুই বোঝে না। আদিব ফারিসের হাত ধরে গুলির শব্দে ভয়ে কুঁকড়ে যায়। রুহু সমতে ভয় পেয়ে ওঠে, কিন্তু ফারিস থাকে স্থির। তার দৃষ্টি থাকে ওই লোক দুটার চোখ আর তাদের হাতে থাকা পিস্তলের দিকে। তখনই একটা ছেলে বলে, এরা দুজন দেখে ফেলেছে, এদেরকেও মেরে ফেল। আদিব ঘাবড়ে যায়। ফারিসের হাত আরো শক্ত করে খামচে ধরে, আমতা আমতা করে বলে, আমাকে মাইরা ফেলাবো ভাই, আমরা আর বাঁচুম না। আমরা আর বাঁচুম না কথাটা ছোট ফারিসের বুকে গিয়ে বিঁধে। কি করবে ভাবে। ছেলেগুলো ততক্ষণ এগিয়ে আসে। প্রথম আঘাতটা তারা আদিবকে করে, মাথা ফেটে যায়। আদিবের মুখে গুলি ধরে যেই না শুট করবে সেই মুহূর্তেই ফারিস মরে থাকা সেই লোকটির পকেটের পিস্তল উঠিয়ে পরপর গুলি করে মারে। আদিব থমকে গিয়ে লুটিয়ে পড়ে নিছে। আরেকটা ছেলে ফারিসের এহেম কাণ্ড দেখে রাগ নিয়ে ছুটে আসতেই তার দিকে গুলি তাক করে ফারিস, সেও মরে যায়। দূর থেকে এই ঘটনা কেউ লক্ষ্য করে, তার সাথে করে নিয়ে আসে ফারিস আর আদিবকে। আদিব সেদিন রাতে এমন ভয়াতক কণ্ঠে বলেছিল, ভাই আমি এনে থাউম না, ভাই আমি এনে থাউম না। সময় গড়ালো, পরিস্থিতির সামনে এলো। বাড়ির ভিতরে আর ঢোকা হলো না। ফারিস দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মাথায় তখন একটা প্রশ্ন ঘুরছে, কে ছিল ওই চাদরের আড়ালে?
নিজের চেম্বারে বসেছিল আদিতা, তখনও হন্তদন্ত হয়ে কে যেন চেম্বারে ঢুকলো। লোকটি আহত, হাত দিয়ে কলকলিয়ে রক্ত পড়ছে। আদিতা বেশ চিন্তিত শরীরে এগিয়ে এসে বলল, কি হয়েছে আপনার? লোকটি কোনোমতে বলল, আমার হাতে গুলি লেগেছে, প্লিজ আমার চিকিৎসা করুন। আদিতা শুনল। দ্রুত লোকটিকে নিয়ে ছুটে গেল এমার্জেন্সি ওয়ার্ডারে। আদিতা আর ফোনে মেসেজ আসে তখন। ফারিস লেখে, আমার আপনাকে অনেক কিছু বলার আছে ডাক্তার ম্যাডাম, শোনানোর জন্য আমার কিছু সময় চাই।